সকালে গার্ডিয়ান পত্রিকায় দেখি মনটা একেবারে খারাপ হয়ে গেল, কি সাংঘাতিক ব্যাপার। তারপর তুমি এটা পাঠালে তোমার ভূমিকা বলে যে পড়ে, পড়ার পরে একেবারে মাথায় রক্ত চলে যাওয়ার মতো অবস্থা। আতঙ্কিত হওয়া ছাড়া উপায় নাই। এটার মধ্যে অনেক জিনিস কিভাবে হলো, আমরা শুয়ে গেলাম সবকিছু আমাদের সামনে দিয়েই তো হলো, সবকিছু করলাম। আমার বাড়ি বাড়ি মনে করতেছিল তখন এত করে এক্সপার্টরা, বিশ্ব ব্যাংকের এক্সপার্ট, অমুক এক্সপার্ট, তমুক এক্সপার্ট, এরা বলেছে আমরা না হয় বোকা মানুষ, কাপড় মুখ খুলে বলতে কথা বলতে পারে, ওরা গেছিল কিছুক্ষণ পর দেখলাম তুমি সে কথাটা বলেছো, ওরা কোথায় ছিল। ভয়ঙ্কর একটা জিনিস জাতির সামনে দিয়ে এত বছর ধরে হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। আজকে ছাত্র জনতা দলকে বিদায় করার পরে আমরা মুখ খুলছি, চোখ খুলছি, মুখ খুলছি না, চোখ খুলছি, চোখ খুলতে পারি ওদের কি হয়েছিল। এটার একটা কাপড়া তো দিতে হবে, প্রতিকারটা আমাদের দিতে হবে। আমরা কেন আমাদের এই সাহস হলো না, আগ্রহ হলো না। যারা বাংলাদেশে আছি তারা না হয় ভয় ছিল, যারা বাংলাদেশের বাইরে তো আমরা সবাই আছি, সারা দুনিয়া ধরে আছে বাংলাদেশের মানুষ, তারাও কিছু করতে পারলো। আজকে একটা কমিটি করছে বলে, একটা কমিটি হয়েছে বলে 3 মাসের মধ্যে, সময় বেশি লাগেনি, 3 মাসের মধ্যে সব রহস্য সব সামনে চলে আসে। এটি অবাক লাগে। এটা একটা ঐতিহাসিক দলিল, কি বলার জন্য এটা তো ঐতিহাসিক দলিল, শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য একটা ঐতিহাসিক দলিল, যা হয় নাই সেই জন্য এটা প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত। যে নিজেকে আবিষ্কার করার জন্য একটা কারণ, কেন আমরা এটা প্রকাশ করতে পারলাম না, আমাদের চোখ কেন হারিয়ে গেছি। এটা শিক্ষা ব্যবস্থায় সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ে পাঠ্যকে করতে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য যে এটা কিভাবে হয়, কেন হয়, এটাকে জানার জন্য। আজকে শুধু প্রতিবেদন হ্যান্ড ওভার না, একটা বড় আত্মজিজ্ঞাসা জাতির জন্য, অন্যরা জাতির অন্য সবাই কিভাবে এটাকে দেখবে সেটা তাদের ব্যাপার, কিন্তু যেটা হয়েছে এটা একটা এমন দলিল যে ইতিহাসে স্থায়ীভাবে থেকে যাবে। শুধু জিজ্ঞাসা করার জন্য আমরা পারলাম না কেন। এখন হতভম্ব হয়ে যায়, স্টান্ট হয়ে যায়, আমাদের পুনর্জন্ম হচ্ছে, কিন্তু আমরা ছিলাম তো সব বেঁচেছিলাম সবাই, তখন পারিনি। তো যাকে কতগুলো তাৎক্ষণিক কথা বলতে ইচ্ছে করছিল সেজন্য বললাম। আমাকে ফর্মালি কিছু কথা বলতে হবে, তারা বলছে যে কিছু কথা দিয়ে শুরু করে। সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা ফর্মালি এখন দীর্ঘ 15 বছর ধরে সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম ডক্টর দেবপ্রিয়কে। ঘটনাচক্রে কোনো প্রস্তুতি ছিল না, শিব আসলো এসডিজির কি উপলক্ষে কথা প্রসঙ্গে বললাম যেগুলোর হিসাব খেয়ে রাখবে, বলছে একটা কমিটি করে তুমি করো। ওই কথা এরকম ভাবে করলো, ঠিক আছে, এই ঠিক আছে থেকে এটা সূত্রপাত হলো, তারপরে ফর্মালি অগ্রসর হওয়া যাবে।
হাতের মধ্যে হাত দেবে, এটা তখন জানি অনেক ভুল করছে, কিন্তু এটা যে এত বিস্ফোরক এটা বুঝি নাই। তাকে প্রদান করে একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করা হল। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় সঙ্গে সঙ্গে এটা 23 মাসে করেছে, যে মাসে অগস্ট মাসে করেছে, যে মাসে আমরা শপথ গ্রহণ করলাম। দ্রুততার সঙ্গে দলটা তৈরি করার উপর জোর দিলাম। এই জন্য যত দেরি হবে তত তথ্যগুলো নির্বাচন ব্যবস্থা নাও পাওয়া যেতে পারে, এর মধ্যে সংশোধন ইত্যাদি হয়ে যেতে পারে। মানুষের অর্থ সরকারের কাছে আসলো, কি কাজে তার ব্যবহার হলো, বিদেশি ঋণ আসলো, বিদেশি সাহায্য আসলো, তার কি ব্যবহার হলো, ব্যাংকে টাকা জমা হলো, তার হিসেব পাওয়া যাচ্ছে কিনা, নাকি পাচার হয়ে গেল, বাণিজ্যের নামে দেশের সম্পদ চোখের সামনে দিয়ে বিদেশ চলে গেল, এর কোনো হিসাব পাওয়া গেল কিনা, এইগুলো বিষয়। এরপরে নতুন সরকারের হাতে কি আসলো, কি আসলো না, যেটা আসতো না সেটা কোথায় গেল। নতুন সরকার ঋণ শোধের দায়িত্ব পেল, কিন্তু ঋণের অর্থের খোঁজ পেল কিনা। ডক্টর দেবপ্রিয়ার ধৈর্যের প্রশংসা করছে, তার টিমকে নিয়ে দিনরাত পরিশ্রম করেছে। কমিটির সকল সদস্যকে এবং ডক্টর দেবপ্রিয়াকে আমাদের সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দেশের সকল মানুষকে জানানোর জন্য করে মানুষ আরো প্রশ্ন করবে, এটা নাই কেন, ওটা আংশিক দিলেন কেন, এটা কবে দিলেন কেন, ও কথা আসুন, আমরা প্রস্তুত থাকি খোঁজার জন্য সেই জবাবগুলো। আজকে যে দলিল এখানে উপস্থাপন হবে, এটা হবে প্রক্রিয়ার প্রথম ধাপ। আশা করি দেবপ্রিয় এবং তার টিম তৈরি থাকবে মানুষের প্রশ্নের জবাবের জন্য। এই প্রতিবেদনটি আরো সম্পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য। এটা ঐতিহাসিক দলিল। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যাবে। আমি আনন্দিত এটা জেনে যে এই কাজটা করতে গিয়ে একটা বৃহৎ পেশাজীবী গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভিমত গ্রহণ করা হয়েছে। তথ্যপত্রের ভিত্তিতে এবং বিভিন্ন অংশীজনের মতামত একত্র করে আজকে যে শ্বেতপত্রটি আমাদের সামনে আছে, তা শুধুমাত্র অতীত ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। সরকার কর্তৃক গঠিত এই কমিটি সরকারি কোনো হস্তক্ষেপ ছাড়া সম্পূর্ণ স্বাধীনভাবে শ্বেতপত্র প্রস্তুতের আমল দেখাবে। বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশের এই প্রথম। ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে একটি বৈষম্যহীন অর্থনীতি ও সমাজ প্রতিষ্ঠার এই দলিলকে আমরা কাজে লাগাতে পারবো বলে আশা করি। কঠিন ও ঐতিহাসিক দায়িত্বকে অত্যন্ত সচেতনতার সঙ্গে যথাসময়ে সম্পন্ন করার জন্য আমি ডক্টর দেবপ্রিয় এবং শ্বেতপত্র উন্নয়ন কমিটির সকল সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাতীয় মূল্যবান দলিল থেকে অনেক উপকৃত হবে। আজকে আমাদের এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকে। সবার জন্য ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে সালাম এবং
আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। দেশ এবং জাতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরণকালীন সময়ে আপনি আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্বটি খুবই জাতীয় গুরুত্ব সম্পন্ন এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অপরিসীম। এই কাজ সম্পন্ন করার জন্য আমরা যেই আরো 11 জন মাননীয় সদস্যদের এখানে এনেছিলাম, ওনারা বিনা পারিশ্রমিকে এই 3 মাস ধরে পরিশ্রম করেছেন এবং এর সাথে প্রায় আরো 30 জনের মতো গবেষণা কর্মকর্তা এবং উদ্যোক্তারা আমার যুক্ত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের, বিশেষ করে সিপিডির পক্ষ থেকে, আমাদের নাগরিক প্ল্যাটফর্ম এবং ইউএনডিপি থেকে এবং প্ল্যানিং কমিশন থেকে সাহায্য আমরা পেয়েছি এবং সাধারণ মানুষের সাথেও আলোচনায় আমরা প্রচুর উৎসাহ, উদ্দীপনা এবং প্রত্যাশা দেখেছি এবং তাদের প্রত্যাশাকে মোকাবেলা করাটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। তো আপনি 3 মাস আপনি যখন জিজ্ঞেস করেছিলেন কতদিন লাগবে, আমি ভয়ে ভয়ে 3 মাস বলেছিলাম, পরে মনে হলো যে আর একটু বাড়িয়ে বলি নেই কেন। কিন্তু আমরা 3 মাসকে খুবই আক্ষরিকভাবে 3 মাসের মধ্যে থাকতে চেয়েছি একটা নিষ্ঠার সাথে এই কাজটা করার জন্য এবং এই 3 মাসের কাজের ভিতর দিয়ে যাতে আবার কাজের মানের কোনো ক্ষয় না হয় সেদিকেও আমরা নজর রাখার চেষ্টা করেছি। তো আজকে আপনার কাছে এই প্রতিবেদনটি নিয়ে এসেছি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার জন্য এবং আপনি ইতিমধ্যে জানেন যে কি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটা তৈরি করেছি। আমরা খুবই উন্মুক্তভাবে এবং স্বাধীনভাবে, আপনি সঠিকভাবে বলেছেন, সরকারের কোনো হস্তক্ষেপ এটার ভিতর ছিল না, সেহেতু কেউ এটার ভিতরে রাজনৈতিক কূটকৌশল খোঁজার চেষ্টা যাতে না করে, আমরা তথ্য এবং উপাত্তের ভিত্তিতেই যেন আলোচনাটা আগামী দিনে করতে পারি সেটার আমরা চেষ্টা করব। আপনি দেখেছেন যে এটা আমরা পিছন ফিরে দেখার চেষ্টা করেছি, কেন এমন হলো, কি হয়েছিল, কেন হলো, এইটি এটার উত্তর দেওয়া হয়েছে। কি করতে হবে এটা তুলনামূলকভাবে কম আছে এখানে, কারণ সেটার জন্য অন্যান্য আরো অনেক উদ্যোগ আপনার পক্ষ থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় এটা করছে। আমরা যেটা দেখার চেষ্টা করেছি সেটা হলো যে অর্থনীতির এই পরিস্থিতি আসার মূল কারণটা কি এবং সেই কারণ খুঁজতে গিয়ে প্রথম যেটা একটা বের হয়েছে সেটা হলো যে তথ্য উপাত্ত, বিশেষ করে প্রবৃদ্ধির হার, বিনিয়োগের হার, কর আহরণ ইত্যাদি তথ্য উপাত্তের ভিতরে যথেষ্ট গাফিলতি, কৃত্রিমতা এবং অনেক ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে সৃষ্টি করা হয়েছে এবং সেহেতু আমরা বলেছি যে যেই উন্নয়নের বয়ান দেওয়া হয়েছিল তার সবচেয়ে বড় ভিলেন ছিল এই তথ্য উপাত্ত এবং এটার মাধ্যমে, এবং এক জায়গাতে আমরা উল্লেখ করেছি যে আমাদের বিদেশি দাতাগোষ্ঠীরাও এই তথ্য উপাত্তের এই বয়ানের ভিত্তিতে কিন্তু তারা অতি উৎসাহিত ভাবে বিভিন্ন সময় বাংলাদেশের উন্নয়ন গাথাকে প্রশংসা করেছে, যেটা আমাদের কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়নি। তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করেছে বলে আমরা মনে করি। এখানে আলোচনা করার ক্ষেত্রে যেটা আমরা দেখিয়েছি যে শেষ বিচারে বাংলাদেশের ভিতরে গণতান্ত্রিক জবাবদিহিতাটা সম্পূর্ণভাবে রহিত হয়ে গেছে। এটার সূত্রতে আমরা যে প্রথম 3টি জাতীয় নির্বাচন হয়েছিল সাম্প্রতিককালে, তার ভিতরে যে বিকৃতি ছিল সেটাকে আমরা একটা উৎস হিসেবে মনে করি, সূচনার একটা অংশ, কিভাবে গণতন্ত্র নষ্ট হয়ে গেছিল। এবং তারপরে আমরা যেটা বলেছি সেটা হলো যে এইখানে একটি কেন্দ্রায়িত স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এই ত্রিমুখী একটি সংশ্লেষ বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে, সংস্কারের পথকে আটকে দিয়েছে এবং যেটাকে আমরা বলেছি যে ক্রনিক ক্যাপিটালিজম তৈরি করা হয়েছিল, যেটা বাংলা ভালো আমি জানি না, আমি বাংলা করেছিলাম যে চামচা পুঁজিবাদ। তো এই সেইটার মাধ্যমে দেখি যে এই চামচা পুঁজিবাদের থেকে একটা অলিগার্কের জন্ম নিল, কিছু কতিপয় অতি বিত্তশালী ব্যক্তি হলো যারা পুরো নীতি প্রণয়নকে কুক্ষিগত করে ফেলত এবং সেই রায় এবং বলেছি যে এই দশককে অলিগার্কের উত্থানের দশক হিসেবে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়তো চিহ্নিত করা হবে আর কি। এবং এই জায়গায় এমন একটা জায়গা আসলো যার ফলে রাষ্ট্রের যে বিভিন্ন অঙ্গ, সেটা বিচার ব্যবস্থা
আমাদের নির্বাহী ব্যবস্থা এবং আমাদের আইনসভাগুলো সবগুলি বিকল হয়ে গেল। একটা রাষ্ট্রকে কিভাবে বিকল হয়ে যায় তার একটা উদাহরণ হলো আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সেটাকেই আমরা সামনে এনেছি। সেই বিচারে আমাদের ছাত্র জনতা যে অভ্যুত্থানটা হলো একে আমরা অর্থনীতির সাথে মিলিয়ে দেখার চেষ্টা করেছি, কারণ শিক্ষা স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ হয়নি, দৃশ্যমান বিভিন্ন অবকাঠামো তৈরি করাতে টাকা বিভিন্ন ভাবে তসরুপ হয়েছে এবং একটা এমন একটি মানহীন শিক্ষা আমাদের দিল যেটাতে চাকরি বাকরির ক্ষেত্রেও সমস্যা হলো, আর অপরদিকে ব্যক্তি বিনিয়োগ না থাকার কারণে চাকরি বাকরিও সেই অর্থে হলো না। কেন এই ছেলেগুলো কেমন করে কোটার জন্য কেন পাগল হলো? এটার একটা বড় কারণ হলো যে কর্মসংস্থানের সুযোগ কিভাবে সীমিত হয়ে গেছিল। সেহেতু এই পুরো জিনিসটার ভিতর দিয়ে আমার সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা যেমন বিষয়টি আছে, এখানে দেখবেন প্রায় 30টি অধ্যায়ের ভিতরে একই রকম ভাবে বিভিন্ন কাঠামোগত সমস্যা কি হয়েছিল সেগুলি এটার ভিতরে আছে। আমাদের সামাজিক খাত, সেখানে কি সমস্যা হলো, দারিদ্র বিমোচনের যে গল্পটি বলা হয় সেটা যে কত ঠুনকো শব্দটা ব্যবহার করেছে, হয়েছে যেই গরিব বের হয়েছে তাদের টোকা দিলে পড়ে যাবে আবার, তাই তো তাদের কিভাবে সুরক্ষা দেওয়ার বিষয়টি সেটাই আছে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের কথাগুলো আছে। আমরা খুব বড় করবো না, আমার সহকর্মীরা যদি 1 মিনিট 2 মিনিট আপনার সামনে কথা বলার সুযোগ পায় তাহলে ভালো হয়। আমরা যেটা বলে শেষ করেছি সেটা হলো 3-4টি বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি এবং মাননীয় উপদেষ্টা অর্থ উপদেষ্টা উপস্থিত আছেন, মাননীয় গভর্নর উপস্থিত আছেন, ওনারাও বিবেচনায় নিতে পারেন। আমরা প্রথম যেটা বলেছি যে সরকার আসার পরে যে সমস্যাগুলো পেয়েছে এটা আমরা যেগুলি মনে করতাম তার চেয়ে সমস্যা আরো অনেক গভীর। সেহেতু এটা একটা আমাদের বড় সিদ্ধান্ত যে যে ক্ষত সৃষ্টি হয়েছে ক্ষত অনেক গভীর, আমরা আন্দাজও করতে পারি নাই যে এত দূর পর্যন্ত এটা যেতে পারে এবং এত বিস্তৃত হতে পারে। সেহেতু এটাকে ঠিক করার জন্য তো উদ্যোগ এবং ইতিমধ্যে সরকার নিয়েছে, আরো নিবে। আমাদের প্রথম প্রস্তাব হলো যে যেহেতু অর্থনৈতিক স্থিতিশীলতা অন্যান্য সংস্কারকে অনেক ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করবে, কারণ মানুষের ভিতরে অর্থনৈতিক স্বস্তি থাকলে সে অন্যান্য সংস্কারের ব্যাপারে আরো স্বচ্ছন্দ বোধ করবে। সেহেতু অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা এবং এটার ক্ষেত্রে একটু জবাবদিহিতা স্বচ্ছতা আনতে পারে হয়তো আরো শক্তিশালী হবে সরকার। সেই ক্ষেত্রে আগামী 6 মাসে যে কাজগুলো হলো সেই কাজগুলোর সঠিক খতিয়ান দেশের সামনে আসলে পরে ভালো হয় এবং যে উদ্যোগগুলো হয়েছে সেগুলিও স্বচ্ছতা এবং একই সাথে সমন্বয়ের মাধ্যমে যদি উপস্থাপন করা হয়, এটা আমাদের একটা বড় প্রস্তাব আমার কলিগের পক্ষ থেকে। মাননীয় অর্থ উপদেষ্টা আছেন, ওনার কাছে এটা প্রত্যক্ষভাবে যায় যে যে কাজগুলো হলো সেই কাজগুলোর একটা খতিয়ান মানুষের সামনে আসুক। দ্বিতীয়ত আমরা যেটা বলেছি সেটা হলো বাজেট আসার আগে আগামী 6 মাসের জন্য আস্থা প্রবর্ধক, স্বস্তি দেয়, স্বচ্ছ একটা কর্ম পরিকল্পনা দরকার এবং এটার সামাজিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য যেমন দরকার, একই রকম ভাবে আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান ইত্যাদির ব্যাপারে সরকার কি মনে করছে এরকম একটা পরিকল্পনা যদি মানুষের সামনে আপনার সরকারের পক্ষ থেকে আসে তাহলে এটা উপকারী হবে বলে আমরা মনে করি। পরিস্থিতির উন্নতির জন্য আমাদেরও কাজগুলোকে গুছিয়ে আনতে আমরা বা সমন্বয় করতে আমরা বাধ্য হবো, এরকম একটি দলিলের মতো যদি আমরা তৈরি করি। তৃতীয়ত যেটা বলা হচ্ছে সেটা হলো যে বাজেটটি আসছে সেই বাজেটকে কেন্দ্র করে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা কিছু সুনির্দিষ্ট ভাবে বাজেটের ক্ষেত্রে এবারকে কিভাবে প্রবৃদ্ধিকে সীমিত রেখে কেমন করে আর্থিক খাতের ব্যবস্থাপনাকে উন্নত করা যায় এবং কর আহরণকে বাড়ানো যায় এবং বাজেট খাত থেকে কিভাবে অর্থায়ন করা যায়, আমাদের যে সমস্ত দায় দেনা পরিস্থিতি ক্রমান্বয়ে বড় হয়ে উঠছে সেগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করব, কোনো আলোচনায় যাবো কিনা ইত্যাদি বিষয়ে কিছু পরামর্শ আমাদের ওটার ভিতরে আছে। তৃতীয় একটি বিষয়ে, চতুর্থ বিষয় একটি আমাদের ওখানে আছে সেটা হলো যে এই এলডিসি থেকে বেরোনোর ক্ষেত্রে আমাদের সাধারণ মতামত হলো যে সময়টি আছে এটাকে সামনে সঠিকভাবে অনুসরণ করে একটি মসৃণ উত্তরণ কর্মসূচিকে জোরদার করা। কারণ এটা যদি এই মুহূর্তে যে সমস্ত সমস্যার কথা বলা হয় এখনো সংখ্যা পরিসংখ্যানের দিক থেকে আমরা এখনো ভালো অবস্থায়, মানে যে মাপকাঠিগুলো আছে মাপকাঠির উপরেই আমরা আছি এবং যেটা দরকার সেটা হলো যে এটা যতখানি না
আমাদের উত্তরণের সমস্যা, তার চেয়ে অনেক বেশি উন্নয়নের সমস্যা। তো উন্নয়নের সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য আগামী দিনে আরেকটু বিকশিত অর্থনীতি গড়ে তোলার জন্য যে কর্মসূচিটি তৈরি করা হচ্ছে সেটার প্রতি জোর দিয়ে বরঞ্চ আমাদের সংস্কারের প্রতি মনোযোগ দেওয়াটা বোধহয় কার্যকর হবে। এবং কোনো কারণে যদি আমরা এটাকে না করি সময় মতো, তাহলে কিন্তু এটার কোনো অর্থনৈতিক রাজনৈতিক প্রতিক্রিয়া হবে যে আমরা ঠিক মতো করতে পারলাম না কথাটা সময় মতো। একটা বড় বিষয় যেটা আছে সেটা হলো মধ্যমেয়াদী কোনো পরিকল্পনা এই মুহূর্তে নাই। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে কার্যত স্থগিত করা হয়েছে, সঠিকভাবে করা হয়েছে, কিন্তু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে কোনো মূল্যায়ন এখনো হয়নি। এই যে আমরা যে মূল্যায়নটা করলাম, এটা পরিকল্পনা কমিশনের পক্ষ থেকেও এরকম একটি মূল্যায়ন তাদের করা উচিত যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে সমস্ত প্রাক্কলন গুলো ছিল এগুলি কতখানি কৃত্রিম ছিল এবং কেন এগুলিকে অর্জিত হলো না। এটা তো সরকারের দলিল এবং সেই সরকারের দলিলের একটি মূল্যায়ন কিন্তু দরকার। আরেকটা যেটা আমরা বলার চেষ্টা করছি সেটা হলো যে একটা মধ্যমেয়াদী চিন্তা যদি না থাকে তাহলে অনেক অর্থনৈতিক বিনিয়োগ এবং বিদেশি সাহায্য ইত্যাদি বিষয়ে কাজ করা যায় না। সেহেতু এই সরকারের সময়কাল এটা নিঃসন্দেহে আপনি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেবেন, কিন্তু ন্যূনতম 2 বছরের একটি পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, যেটাকে রোলিং প্ল্যান হিসেবে দেখা যায়, প্রয়োজনে আরো 1 বছর 2 বছর প্রয়োজনে বাড়ানো যায়, এরকম একটি ফ্লেক্সিবল মধ্যমেয়াদী পরিকল্পনা এখন কিন্তু খুবই প্রয়োজন। নাহলে খুবই বিনালি দিন খাই সময় চলছে। সেহেতু আপনি আমাদের প্রস্তাবটা হলো প্রথমে 6 মাসের একটি মূল্যায়ন, তাহলে পরবর্তী 6 মাস বাজেট পর্যন্ত একটি কর্ম পরিকল্পনার সামনে আসুক, কম খুব বেশি হোক একটু আসুক, এবং একটা মধ্যমেয়াদী ধারণা আমাদের ভিতরে দেওয়া উচিত। কারণ ওই অনিশ্চয়তার ভিতরে অর্থনীতি পরিচালনা করাটা ঠিক না। একটা মধ্যমেয়াদী ধারণা পরিষ্কার হওয়া উচিত, এবং ওই মধ্যমেয়াদী ধারণা পরিষ্কার হলে পরে আমাদের যেটা সহজ হবে সেটা হলো আমরা যে এসডিজি বাস্তবায়নের জন্য আপনার 3-0 সহকারে অন্যান্য বিষয় আছে, এগুলোকে আমরা আরো সঠিকভাবে ওই অর্থ বরাদ্দের ক্ষেত্রে টাকাটা দিতে পারবো। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশগত বিষয় ইত্যাদি বিষয় রয়েছে। বিশেষ করে পিছিয়ে থাকা মানুষের দৃষ্টিভঙ্গি থেকে এসডিজি গুলোকে দেখা দরকার। আগামী বছর বাংলাদেশ একটা ভলেন্টারি ন্যাশনাল রিভিউ করার সিদ্ধান্ত আপনার আছে সরকারের, সেইটার কাজের সাথে এটা যুক্ত হতে পারে বলে আমরা মনে করি। তো আগামী 6 মাসে আমি অনেকগুলো এই জন্য 6-9 মাসে দেখছি। এবং যেটা আরেকটা প্রস্তাব আমরা করেছি সেটা হলো যে একটি আপনার একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি ফোরাম আপনি যদি আহ্বান করেন, এই ফোরামের ভিতরে একদিকে যেমন দেশের যারা অংশীজন আছেন, বিশেষ করে ব্যক্তি খাতে বিনিয়োগকারীরা, তাদের বিভিন্ন বক্তব্যগুলো আসবে, কিন্তু একই সাথে অন্তত 4টি বিদেশি গোষ্ঠী আমরা চিহ্নিত করেছি যাদের আমাদের আলোচনায় আনা দরকার। একটি হলো যারা প্রথাগতভাবে আমাদের বিদেশি অর্থায়ন করে, এটা এক। 2 নম্বর হলো যারা আমাদের বিভিন্ন ধরনের বাজার সুবিধা দিয়ে থাকে, তারা বিশেষ করে এলডিসি পার হলে পরে তারা বাজার সুবিধা অব্যাহত রাখবে কিনা সেই আলোচনাটা এখন গিট্টু লাগানো দরকার। তৃতীয়ত আমাদের যেটা আছে সেটা হলো বিদেশি বিনিয়োগকারীরা। বৈদেশিক বিনিয়োগকারীরা অনেকে বিনিয়োগ করতে এখন উৎসাহী, তারা পরিবেশকে উন্নত দেখতে চায়, তাহলে তাদের সাথে আপনার একটা আলোচনার প্ল্যাটফর্ম সৃষ্টি করলে ভালো। এবং চতুর্থ হলো বিভিন্ন দেশে আমাদের যারা অনাবাসী শ্রমিকরা কাজ করে, সেই সমস্ত বাজারও আমাদের এখানে অনেক ক্ষেত্রে হয়েছে। আপনার হস্তক্ষেপে তারা অনেকে মুক্ত হয়েছে এবং এসছে, দেশে ফিরে এসেছে। সেটা এই 4টি বিদেশি গোষ্ঠী আমরা দেখি, দাতা গোষ্ঠী, প্রথাগত দাতা গোষ্ঠী, যারা বাজার সুবিধা দেয়, যারা বিনিয়োগ করে এবং যারা আমাদের প্রবাসীদের কর্মসংস্থান করে, এদের সাথে একটা আলোচনা করা খুবই দরকার। আমরা যে বিদেশিদের সাথে আলোচনা করেছি, ওনাদের মনের ভিতরে একটি সংখ্যা কাজ করে দেখেছি, সেটা হলো যে ওনাদের বিভিন্ন বিনিয়োগের ভবিষ্যৎ কি, এবং যে সমস্ত বড় বড় প্রকল্পে ওনারা অর্থ দিয়েছেন বা বিভিন্ন নীতি সংস্কারে কাজ করেছেন, তার ধারাবাহিকতা নিয়ে ওনাদের কোনো কোনো ক্ষেত্রে সংখ্যা আছে। কিন্তু এই আলোচনাটার ভিতর দিয়ে আমরা এই সরকারের 2-3 বছরের মধ্যমেয়াদী কর্ম পরিকল্পনা এবং তাদের সহযোগিতার একটি সমন্বয়ের একটা জায়গা আমরা হয়তো খুঁজে পাবো বলে আমি মনে করি। সাধারণভাবে আমি বেশি পরামর্শের ভিতরে যাইনি। আমরা যেটা বলতে চাচ্ছি, বেশ কতগুলি উদ্যোগ নিলে পরে এই মুহূর্তে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও উন্নতি আসবে এবং স্বচ্ছতা আসবে, এবং আমরাও আমাদের কাজগুলোকে
আরো দক্ষতা যোগ্যতার সাথে গুছিয়ে নিতে পারবো এবং সমন্বয়ের ভিতরে করতে পারবো। এই মুহূর্তে অনেকগুলো সংস্কার কর্মসূচি চলছে, কিন্তু ওগুলোকে সমন্বিত করাটা একটা মানে কাঠামোর মধ্যে নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক প্রেক্ষিত নির্ধারণের জন্য এই অর্থনৈতিক স্বস্তির জায়গাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার সহকর্মীদের দুইজন একজনকে তাদের বিভিন্ন বিষয়কে উল্লেখ করার জন্য প্রশ্ন করি। প্রতিবেদনটা হলো যে সমস্ত কাজ ধরা যায়নি সময়ের অভাবে, বহু বিষয়গুলো এসছে, এগুলো কম গুরুত্বের বলে আমরা ধরতে পারি, এরকম বিষয়গুলো আছে যেগুলো উল্লেখ করবে, যেগুলো করা দরকার ছিল, যেগুলো আগে উল্লেখ করা দরকার ছিল। আমি কলিগদের বলবো যে সহকর্মীদের ওনারা একটু বলুক, তাহলে আমি আমার একদম। আপনি শুধু লক্ষ্য করেন যে আমাদের এই রিপোর্টটার আমরা একটা নাম দিয়েছি, ইংরেজিতে নাম দিয়েছি ডাইসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ, একটি উন্নয়ন আখ্যানের ব্যবচ্ছেদ। সেহেতু যে উন্নয়নের আখ্যানটি বলা হয়েছিল সেটি যে কোনো দিক থেকে যে কতভাবে কৃত্রিম এবং সেই অর্থে উদ্দেশ্য প্রণোদিত ছিল, এইটি আমরা এই পুরো জিনিসটার ভিতর দেখতেছি। কারণ বাংলাদেশের এই উন্নয়নের বয়ানটাই কিন্তু একটা রাজনৈতিক প্রচারণার সবচেয়ে বড় অংশ হিসেবে ছিল। এইটারই সেই অর্থে যথার্থতাই আমরা উন্মোচন করার চেষ্টা করেছি। আমি যারা সহকর্মীরা আছেন, আমি পাশে থেকে আমি বলার জন্য অনুরোধ করি একজন একজন করে একটু যদি। আমি প্রথমে জাহিদকে বলি, ডক্টর জাহিদ হোসেন একসময় বিশ্ব ব্যাংকে ছিলেন, ম্যাক্রো ইকোনমিস্ট হিসেবে আমাদের বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠা ব্যক্তি। জাহিদ ভাই, যদি আপনি শুরু করেন। ধন্যবাদ। আপনি যে এলাকাতে কাজ করেছেন সেটা একটু বলে মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা জানতে চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে কেমন অর্থনীতি পেয়েছেন এবং যে অবস্থায় পেয়েছেন তার কাহিনী কি। সংক্ষেপে, অন্তর্বর্তীকালীন সরকার একটি লন্ডভন্ড অর্থনীতি পেয়েছে। দুষ্ট তথ্য, মধ্য আয়ের ফাঁক, বৈষম্যের আধিক্য, সামষ্টিক অর্থনীতির ভারসাম্যহীনতা, ব্যবস্থাপনার অযোগ্যতা এবং প্রতিষ্ঠানগুলোর দৈন্যতা। কিভাবে এই হযবরল বিবর্তন ঘটল তা বুঝতে বড় অন্তরা তথ্যের বিকৃতি ও বিশ্বাসহীনতা, যা কিনা পরিসংখ্যানকে রাজনৈতিক প্রচারে অস্ত্র হিসাবে ব্যবহারের কারণে ঘটেছে। দূষণের খোলসমুক্ত তথ্য বলে আমাদের অর্থনীতি নিম্ন মধ্যায়ের বৃত্তে আটকে আছে কোভিডের বেশ কিছু বছর আগে থেকে। বিভিন্ন কাঠামোগত সূচকে এটি প্রতীয়মান, যেমন রপ্তানির বৈচিত্র্য ও গভীরতা, বিনিয়োগের মান ও তীব্রতা, আর্থিক খাতের বিশ্বাস ও সচ্ছলতা, তরুণদের উপার্জনের সুযোগ ও সমৃদ্ধিশীলতা। দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসাবে বাংলাদেশের ব্র্যান্ডিং একটি পরিসংখ্যানগত বিকল্প। হয়তো এই আখ্যানের কারণে আমরা ঘুমিয়ে পড়েছি বিভাজনের আধিক্যের সমাজে। ভোগ, আয়, সম্পদ, সুযোগ, শিক্ষা, বিচার, জেন্ডার সব ক্ষেত্রে অনেকেই সামাজিক গতিশীলতা এখনো জন্মের সময় ভাগ্যের উপর পুরোপুরি নির্ভরশীল। দারিদ্র সীমার উতরে গেলেও সেটিকে অতীতে পরিণত করার সংখ্যা দৃশ্যমান হতে পারেনি। আজ উপরে তো কাল নিচে, নিয়তি যদি সহায়ক না হয়। উন্নয়নের তথাকথিত জোয়ার প্রকৃতিকে অবজ্ঞা করে আগামীর সম্ভাবনাকে ডুবিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের উপর বিনিয়োগের খরা জনসংখ্যাগত লভ্যাংশের অপচয় করেছে। সুবিধাভোগী নেতা নেত্রীরা অলিগার্কদের সহযোগিতায় অসাধু পথে অর্জিত বিশাল পুঁজি বিদেশে জমিয়েছে। বেশ কিছু বিস্ফোরা অর্থনীতির প্রতিরোধ শক্তি হ্রাস করেছে। এর পেছনে আন্তর্জাতিক কারণ থাকলেও সেটার ব্যবস্থাপনায় আমাদের ব্যর্থতা চোখে পড়ার মতো। উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষকে জীবিকার সংকটে রেখেছে। জ্বালানি ও ব্যাংকিং খাত দুর্দশাগ্রস্ত। দুর্দশার কারণগুলো একই সূত্রে গাঁথা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধসে পড়েছে,
সংকটের সুযোগ নিয়ে মুদ্রা বাজার দখল হয়েছে। সরকারি অভ্যন্তরীণ এবং বিদেশি ঋণের বোঝা বেড়েছে। অনেক মোটা অঙ্কের ঋণ থেকে অর্থের মূল্য পাওয়া যায়নি। আত্মতুষ্টি তৎকালীন নীতি নির্ধারকদের দৃষ্টি কেড়ে নিয়েছিল। সমস্যার স্বীকৃতি মেলেনি, সমাধান সুযোগ পায়নি। আমাদের নিয়ম নীতি ও বিভিন্ন অঙ্গনে স্থানীয় এবং জাতীয় সংগঠনগুলো তছনছ হয়ে গেছে। দুর্নীতির দুষ্ট চক্র সব স্তরে গেড়ে বসেছে। রাজকোষে পুরোপুরি জমা হয়নি করদাতার টাকা। উন্নয়নের নামে ভ্যানিটি প্রকল্প অগ্রাধিকার পেয়েছে। অনিয়ম নিয়ম হয়েছে। অযোগ্য মেধাকে হারিয়েছে। সরিষার ভিতরে ভূতের রাত চলেছে। এমত অবস্থায় সরকার চালানোর গুরুদায়িত্ব গ্রহণের জন্য শুধুমাত্র ধন্যবাদ দিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অবিচার হবে, কারণ সমবেদনার পাল্লাটাই বেশি বাড়ে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জাহিদ হোসেন। আমি প্রফেসর মুস্তাফিজুর রহমানকে 2 মিনিট কিছু বলার। প্রফেসর মুস্তাফিজুর রহমান সিপিডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে অবৈধ অর্থ পাচারের কথা উল্লেখ করেছিলেন, গার্ডিয়ান পত্রিকার যে সংবাদ বেরিয়েছে সেটা বলেছেন। আমি দেখেছি আমাদের দেশে বৃহদাকার যেসব প্রকল্প এবং অবৈধ অর্থ পাচার, এই দুটো বিষয়। বৃহদাকার যেসব প্রকল্প, এটাকে অবৈধ অর্থ পাচারের একটা এক্সটেনশন বলা যেতে পারে। বৃহদাকার প্রকল্প বলতে আমরা 10,000 কোটি টাকার বেশি যেগুলো, সেগুলো আমরা সাধারণত বুঝাই। বাংলাদেশের 29টা প্রকল্প আছে, যার মোট বিনিয়োগ প্রায় $87 বিলিয়ন, 7,80,000 কোটি টাকা। আমরা 7টা প্রকল্প দেখেছি। এটা থেকে অন্যগুলো সম্বন্ধে একটা ধারণা করা যায়। এই 7টা প্রকল্পে আমরা দেখেছি 1,14,000 কোটি টাকার মতো বিনিয়োগ হওয়ার কথা। এটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে 1,95,000 কোটি টাকায়, অর্থাৎ প্রায় 70% মতো এটার বিনিয়োগ বেড়েছে। এবং আমরা দেখেছি কিভাবে বিভিন্ন কম্পোনেন্ট এগুলোকে অ্যাড করে, তারপর জমির দাম বাড়িয়ে, যে প্রকিউরমেন্টে বিভিন্ন ধরনের কারসাজি করে প্রকল্পের অবয়ব বাড়ানো হয়েছে। এবং পরবর্তীতে যেটা দেখা গেছে যে প্রথমে যেসব ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, সেখানে যে রিটার্ন যেটা নাকি হিসাব করা হয়েছে, ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এগুলোকে কোনো পরিবর্তন না করেই এগুলোর আকার বাড়ানো হয়েছে। অর্থাৎ এগুলো যখন বাস্তবায়িত হয়েছে, এখন আমরা কিন্তু একটা গ্রিন খাদে করছি, কারণ ওইটার যে রিটার্ন, সেই রিটার্নটা কিন্তু প্রাথমিক প্রাক্কলিত রিটার্নের সাথে মেলে না। সেদিক থেকে আমরা বেশ কিছু সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এটার একটা বড় টাকা বাইরে চলে গেছে। আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় $16 বিলিয়ন গড়ে এটা গিয়েছে। ট্রেড বেস মানি লন্ডারিং এ বেশি হয়েছে। আগে যদি আমাদের অলিগার্করা, যেটা ডক্টর দেবপ্রিয় বললেন, এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো, তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্ন ভাবে খাটতো। এখন এটা বাইরে চলে যাচ্ছে। এটা বিভিন্ন পথে এটা গিয়েছে। ইম্পোর্টের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং করেছে, এক্সপোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং করেছে, বিভিন্ন পথে। এটাকে এখন ফেরত আনতে হবে। আপনি যে উদ্যোগ নিয়েছেন এবং বিভিন্ন বাংলাদেশ ব্যাংক থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা মনে করি এটা কঠিন হলেও এটা করতে হবে। লেয়ারের পর লেয়ার দিয়ে আলটিমেট বেনিফিশিয়ারিকে পার্থক্য করার চেষ্টা করা হয়েছে। আমাদের দেশে স্পেশাল প্রসিকিউশন করা যেতে পারে এটার জন্য, তারপর ওইটা প্রমাণ করে বিদেশে এটা প্রমাণ করতে হবে ফরেনসিক ইনভেস্টিগেশনের মাধ্যমে। আমাদের দেশ থেকেও বিদেশ থেকে অর্থ পাচার করে টাকা ফেরত নিয়ে গেছে, আমরা কেন বিদেশ থেকে এই টাকা ফেরত আনতে পারবো না? সুতরাং সেটার দিকে আমার মনে হয় যে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মুস্তাফিজ। আমি প্রফেসর ইনামুল হক আপনাকে বলবেন। প্রফেসর ইনামুল হক, ডেপুটি ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি USCI, এবং আগে উনি ডাইরেক্টর ইকোনমিক রিসার্চ। প্রধান উপদেষ্টা, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি এই রিপোর্টের দুটো অংশ প্রধানভাবে দেখেছি। একটা হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট, উন্নয়ন ব্যয়, সেটা, আর একটা হচ্ছে কৃষির অবস্থা। দুটো দিকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, আমরা বাংলাদেশে দুর্নীতি আছে আমরা জানতাম, কিন্তু একটা গুণগত পরিবর্তন হয়েছে। প্রায় 10 রকমের নানা ভাবে। একসময় ছিল দুর্নীতি হচ্ছে মনোপলি, রেন্ট সিকিং বিহেভিয়ার, এখন তা নাই। সিস্টেমেটিক, কোথাও আইন প্রণয়ন করে দুর্নীতি উৎসাহ করা হচ্ছে, কোথাও
ইনফরমেশন হেল্প করে দুর্নীতি উৎসাহিত করেছে, কোথাও অতিরিক্ত ইনফরমেশন দিয়ে দুর্নীতিকে উৎসাহ করেছে। এইভাবে আমরা মোটামুটি ভাবে 10-15 বছরে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রায় 7 লক্ষ কোটি টাকার এডিপি এক্সপেন্ডিচারের হাইয়েস্ট 40% দুর্নীতির অংশ, এবং এটাতে রাফলি আমাদের হিসাবে 14 থেকে 24 বিলিয়ন ডলার এর অংশ। এবং এটা যদি পদ্ধতিগতভাবে দেখি তাহলে আমরা দেখব এটা একা হয়নি, আমরা যেভাবে প্রায় 45% দুর্নীতির দায় সরকারি কর্মকর্তাদের হাতে, তারা একটার সাথে জড়িত। 40% এর কাছাকাছি রাজনীতিবিদ, দলীয় গ্রুপ জড়িত, আর বাকিটা ব্যবসায়ীদের মধ্যে দুর্নীতি আছে। ইন দ্য সেন্স তারা একে অপরকে পয়সা দিয়ে মনোপলি রেন্ট, এক ধরনের কার্টেল ফরমেশন করছে, সেটার মাধ্যমে আছে। অনেক ইনভেস্টমেন্টে, অনেক টেন্ডারে তারা একজন থেকে আরেকজন লাইসেন্স কিনে ফেলছে যে তুমি টেন্ডার করবা না, আমি এত টাকা আগেই দিয়ে দেবো। সো দিজ আর দ্য স্ট্র্যাটেজিস, এবং আমরা এটাকে আনাট করার চেষ্টা করছি কত রকমের দুর্নীতি। কৃষি ক্ষেত্রে যেটা ইন্টারেস্টিং, আমরা উৎপাদন বাড়িয়েছি, এটা সত্য, কিন্তু আমার কাছে কয়েকটা জিনিস খুব লক্ষণীয়। একটা হচ্ছে পেঁয়াজ ইজ এ ভেরি গুড এক্সাম্পল। গত 3 বছর যাবৎ অ্যাভারেজ পেঁয়াজের দাম বাড়ছে, কিন্তু আমার পলিসিতে কোনো পরিবর্তন আনেনি। কারণ পেঁয়াজের দাম যখন অ্যাভারেজ বাড়তে থাকে প্রতি মাসে, তার মানে শর্টেজ আসছে, এরকম একটা ইনফরমেশন থাকা সত্ত্বেও আমরা সেই তথ্য ভিত্তিক ইনফরমেশনটা তৈরি করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে পলিসি ইন্টারন্যাশনাল কোয়ালিটি চেঞ্জ আসা উচিত, এবং এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় যেটা খুব সারপ্রাইজিং আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে কৃষি যন্ত্রায়নে প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে, কিন্তু পুরাটাই বিজনেসম্যানদের হাতে চলে গেছে। কৃষকরা আবার অন্যভাবে তারা দায়গ্রস্ত হয়ে বসে আছে। তো রাফলি আমি এটা দেখেছি দুটো, আর এনার্জিতে আমি একটু দেখেছি, বাট মেইনলি আমি থ্যাংক ইউ। Thank you. আমি মোহাম্মদ আবু ইউসুফ, আমাদের প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট। ইউসুফ। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাকে এখানে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে জিনিসটি দেখেছি সেটি হচ্ছে ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন চ্যাপ্টারটা, এবং আপনারা সবাই জানেন যে আমাদের যে রেভিনিউ মোবিলাইজেশন, পার্টিকুলারলি আমরা ট্যাক্স জিডিপি রেশিও, সেটি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে মাননীয় অর্থ উপদেষ্টাও আছে। তো ট্যাক্স জিডিপি রেশিও যেটি 7.5% এর মতো, কিন্তু ওভার দ্য ইয়ার্স আমরা দেখলাম যেটি আমাদের বাড়ার কথা কিন্তু না বেড়ে কিন্তু সেটি কমেছে ট্যাক্স জিডিপি রেশিও। এবং এখনো পর্যন্ত আমাদের যে রেভিনিউ মোবিলাইজেশন সেটা ইনডিরেক্ট ট্যাক্সের উপর বেশি ডিপেন্ডেন্ট। এখন ডিরেক্ট ট্যাক্স বাড়িয়ে, কিভাবে ট্যাক্স রেট বাড়িয়ে সেটা আনা যায়, তার জন্য যে অটোমেশনের দরকার বা ইন্টিগ্রেশনের দরকার, ইন্টারঅপারেবিলিটি দরকার বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে, সেরকম কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়নি। তারপরে হচ্ছে যে আমরা দেখেছি যে এখানে ট্যাক্স এক্সাম্পশন আছে প্রায় 6% অফ জিডিপি, এবং ট্যাক্স এক্সাম্পশন গুলো কোনো যৌক্তিকতা ছাড়া, রেশনালাইজেশন ছাড়া, সেখানে কিন্তু কিছু কিছু গোষ্ঠীকে, যেটা আমরা রিপোর্টেও দিয়েছি, অনেক পরিমাণে ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হয়েছে। এবং এই ট্যাক্স এক্সাম্পশনটা যদি আমরা অর্ধেকে নামিয়ে আনতে পারি একটা রেশনালাইজ করে, তাহলে আমাদের শিক্ষা বাজেট ডাবল করা সম্ভব, এখনকার যে হেলথ বাজেট সেটি আমাদের 3 গুণ করা সম্ভব। তো সেখানে একটা বড় ধরনের উদ্যোগ নেওয়ার বিষয় আছে। আর একটা হলো যে আমাদের যে রিটার্ন, আমরা দেখি যে অর্থনীতি আমাদের আছে, মাত্র 43 লাখ আমাদের ট্যাক্স পেয়ার্স তারা রিটার্ন জমা দেয়। এর মধ্যে 20 থেকে 22 লাখ হচ্ছে প্রাইভেট সেক্টর, আর 15 থেকে 16 লাখ হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি। তার মানে ট্যাক্স যারা দিচ্ছে তাদের কিন্তু সংখ্যাটা খুবই কম, এবং যারা দিচ্ছে তাদের উপরই আসলে প্রেসারটা হচ্ছে, কিন্তু ট্যাক্সের বাইরে যারা আছে তাদেরকে আনার যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেটি কিন্তু আমরা কম দেখেছি। আর আরেকটা হলো যে আমাদের যে রেভিনিউটা যে ফোরকাস্টিং করা হয়, এটা আসলে খুব এভিডেন্স বেসড ফোরকাস্টিং করা হয় না, অনেকটা অ্যাডহক ভিত্তিতে, উইদাউট এনি কনসালটেশন অথবা ইয়ের ভিত্তিতে করা হয়। তো সেটাকে আসলে যৌক্তিকতার পর্যায়ে নিয়ে আসা সম্ভব, এবং আমরা দেখেছি আমাদের এই রেভিনিউটা অনেক বেশি পরিমাণে বাড়ানো সম্ভব আমরা যদি এটা অটোমেশনের দিকে জোর দেই। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রথম অনলাইনে সাবমিশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি এই অটোমেশন গুলো এবং ইন্টারঅপারেবিলিটি যদি
করা যায় এবং রিফর্মগুলো করা যায়, এবং আরেকটি হচ্ছে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এবং যারা এনবিআর, এই দুটোর মধ্যে যদি আমরা বিভাজন করতে পারি, যিনি পলিসি করবেন তিনি যদি ইমপ্লিমেন্টেশন না করেন, সেরকম যদি কিছু উদ্যোগ নেওয়া যায়, আমাদের ফিসক্যাল স্পেস বাড়ানো সম্ভব। এবং ফিসক্যাল স্পেস বাড়িয়ে নিলে আমরা শিক্ষা, সোশ্যাল প্রোটেকশন, হেলথ অনেক জায়গায় আরো বেশি পরিমাণে বিনিয়োগ করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ইউসুফ। ফেরদৌসারা বেগম, উনি বাংলাদেশের ব্যক্তি খাতের সাথে কাজ করেন, থিঙ্ক ট্যাঙ্ক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ডের প্রধান নির্বাহী। ফেরদৌসা। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের টিম লিডার তাকে। আমি কয়েকটা কথা একটু সংক্ষেপে বলতে চাই, যেহেতু আমি বেসরকারি বিনিয়োগ, তারপরে এসএমই, এফডিআই এই বিষয়গুলোকে একটু দেখার চেষ্টা করেছিলাম। যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আপনার ব্যবসায়ী উদ্যোক্তারা বিশেষ করে বলেছে যে যেহেতু বাংলাদেশে গ্র্যাফট বা এই দুর্নীতিটা অনেক বেশি ছিল, যে কারণে তাদের কস্ট অফ ডুইং বিজনেসটা অনেক বেড়ে গেছে। এবং দেখা গেছে যে সরকারের ভিতরে এরকম একটা প্রবণতা ছিল যে তারা পাবলিক ইনভেস্টমেন্টকে যতটা এনকারেজ করার চেষ্টা করেছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট হয়তো অতটা বা সেরকম হয়নি। সে কারণে দেখতে পেয়েছি আমরা গত 15 বছর ধরে প্রাইভেট ইনভেস্টমেন্টের কিন্তু মোটামুটি একই জায়গার মধ্যে রয়ে গেছে। এবং আরেকটা যেটা তারা বলেছে সেটা হচ্ছে যে আমরা যখন তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন ইন্টারাকশনে দেখেছি যে বাংলাদেশে একটা ছোট বিজনেস শুরু করতে প্রায় 6 মাসেরও বেশি সময় লেগে যায়, যেটা নাকি আমাদের খুবই কাছের দেশ সিঙ্গাপুরে মাত্র 6 দিন লাগে। সো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের যিনি নাকি কিছুক্ষণ আগে যে বক্তব্য দিলেন, আমাদের এই হোয়াইট পেপার কমিটির চিফ লিড, তিনি বাজেটের ব্যাপারে বেসরকারি খাতের একটা বড় বিষয়। তারা বাজেটের আগে কিন্তু অনেক ধরনের প্রপোজাল দেয় এবং দেওয়ার চেষ্টা করে, এবং সেখানে তাদের নীতি, তাদের দাবি দেওয়াগুলো রিফ্লেক্টেড হওয়ার চেষ্টা, রিফ্লেক্টেড দেখতে চায়। সেই ক্ষেত্রে যদি একটা বাজেটের আগে সুন্দর একটা কর্ম পরিকল্পনা করা হয় এবং সেখানে যদি তাদের বিষয়গুলো একটু রিফ্লেক্ট করা যায়, যেটা ভালো হতে পারে। কারণ তারা কিন্তু ট্যাক্স দিতে চায় বেসরকারি খাতে, কিন্তু পদ্ধতিগত জটিলতার কারণে তারা এবং একটু তাদের ভিতরে একটা ফিয়ার ফ্যাক্টরও কাজ করে। সো এটা একটা বিষয় আমি একটু বলতে চাই। আরেকটা বিষয় একটু উল্লেখ করতেই চাই, সেটা হচ্ছে যে আপনার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে প্রায় 60 থেকে 70% টিডিএস হিসাবে নেওয়া হয়, সোর্স থেকে নেওয়া হয়। সেই ক্ষেত্রেও যদি কোনো একটা রিফর্মের জন্য আমরা চিন্তা করি, কারণ এই জন্য হচ্ছে তারা একটু ট্যাক্স পেমেন্ট থেকে একটু অ্যালুট থাকে। আরেকটা বিষয় আমি খুব পরিষ্কার করি এখানে বলি যে বৈদেশিক যারা ফরেন ইনভেস্টর যারা আমাদের এখানে আছে, তারা কিন্তু তাদের যে অলরেডি ইনভেস্টমেন্ট গুলো সেই ব্যাপারে তারা খুবই চিন্তিত যে তাদের ইনভেস্টমেন্ট গুলো যাতে ঠিক মতো থাকে। সেই কারণে তারা অনেক ধরনের নীতি নির্ধারণের কথা বলেছেন, এবং তারা দেখতে চায় বাংলাদেশ যাতে শুধু লোকাল স্ট্যান্ডার্ড ফলো না করে, তারা যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে বেশি করে ফলো করে। কারণ বাংলাদেশ এখন একটা টোটালি একটা গ্লোবাল ইন্টিগ্রেটেড কান্ট্রি। তো সেই বিষয়ে আরেকটা লাস্ট কথা আমি একটু বলতে চাই, আমরা ইনভেস্টমেন্টের বিষয়টা যেটা দেখেছি, সেটা দেখেছি যে ইনভেস্টমেন্টের ফিগারটাকে অনেকটাই, প্রাইভেট ইনভেস্টমেন্টের ফিগারটা অনেকটাই ইনফ্লেটেড। আসল প্রকৃত ইনভেস্টমেন্ট এবং যেটা অ্যানাউন্সড ইনভেস্টমেন্ট তার ভিতরে একটা বড় গ্যাপ আছে। প্রায় 1/3 ইনভেস্টমেন্ট হয়তো ম্যাচিউরড হয়েছে, আর বাকিটা তেমন ভাবে হয়। সেই বিষয়টাও আমরা একটু দেখতে চাই। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের চেম্বার্স এবং অ্যাসোসিয়েশন গুলো কিন্তু এই বেসরকারি খাতের একটা, সরকারের সাথে বেসরকারি খাতের একটা ইন্টারমিডিয়েট এজেন্ট হিসাবে কাজ করে, এবং তাদের রোলটাও যদি আরেকটু শক্ত হয়, ট্রান্সপারেন্ট হয়, তাহলে তাদের ডেভেলপমেন্টের জন্য আরো অনেক শক্ত ভূমিকা তারা পালন করতে পারে। বিশেষ করে এখন তো ব্যক্তি খাতে আলোচনা হলো, আমাদের মাননীয় প্রধান আছেন ব্যবসা এবং বাইডার, ওনারা যদি প্রশ্ন থাকে সেটা আর তো গভর্নর আছেন, এবং বা একবার শেষ করে দিলেও ওনারা বলতে পারছেন। আমি আর যদি এখনো প্রশ্ন থাকে সেটাও আমরা অবশ্যই সেটা। তো কাজী ইকবাল বিআইডি সার্ভিসেস। ধন্যবাদ আমি লেবার মার্কেট চ্যাপ্টারটা লিড করেছি। এখানে বেশ কিছু ইস্যুস ফ্ল্যাগ করা হয়েছে, তবে আমি শুধুমাত্র একটা দুটো ইস্যুস নিয়ে আমি এখানে কথা বলবো। তো একটা প্রথমটা ছিল আমার গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট। আমরা জানি যে কনটেক্সটে গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু।
আমরা যদি লেবার ফোর্স সার্ভের দিকে তাকাই তো দেখা যায় যে 2010 থেকে 2022 পর্যন্ত আমাদের আনএমপ্লয়মেন্ট আমাদের গ্র্যাজুয়েট এমপ্লয়ের সংখ্যা গ্র্যাজুয়েটসের সংখ্যা 3 গুণ বেড়েছে। গ্র্যাজুয়েটসের সংখ্যা 3 গুণ বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের চাকরি আমরা সৃষ্টি করতে পারিনি। তো সেখানে আমাদের একটা বড় ব্যর্থতা আছে, এবং সেই ব্যর্থতার আমাদের যে হিউজ পলিসি ফেলিয়ার। আমাদের যে 5-year প্ল্যান আছে, আমাদের অনেক বড় বড় প্ল্যান আছে, সেক্টরাল প্ল্যান আছে, এই বিভিন্ন প্ল্যানগুলোর ভিতরে একটা কোঅর্ডিনেশন ফেলিয়ার। আমরা এই গ্রোথ প্রজেক্ট করছি, কিন্তু ওই গ্রোথে যাওয়ার জন্য আমাদের কোন ধরনের এডুকেশন লাগবে, কোন ধরনের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে লাগবে, সেটার ভিতরে একটা বিশাল ফেলিয়ার রয়ে গেছে। তো সেটার দিকে আমরা একটা নজর দিয়েছি আমরা এই চ্যাপ্টারে। আর সেকেন্ড ইস্যু হলো স্কিল ডেভেলপমেন্ট ইস্যুস নিয়ে। বাংলাদেশে যে বড় বড় স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আছে সবই হলো ডোনার লেড প্রজেক্টস, এবং ওদের সাথে আমরা যখন কথা বলেছি প্রজেক্টগুলো ডিজাইনও করে ওদের কনসালটেন্টরা এসে। দেশের মানুষের যে খুব বেশি এখানে একটা অংশগ্রহণ থাকে তা না। যে ফর এক্সাম্পল ইডিপি যে প্রজেক্টটা করেছিল ওটা হাউস করেছিল ফিনান্স মিনিস্ট্রিতে। ফিনান্স মিনিস্ট্রি কারণে একটা স্কিল ডেভেলপমেন্ট ডেফিনেটলি ওখানে কোনো টেস্টেড ইন্টারেস্ট ছিল। তো এই ধরনের প্রজেক্টের আউটকাম খুব একটা ভালো হয় না, সেটা হয়নি, সেটা আমরা থেকে পেয়েছি। তো আমার সাজেশনটা ওখানে আমরা দিয়েছি যে এই ধরনের প্রজেক্টে আরো বেশি এক্সপার্টদের কাজ বেশি ইনভলভ করা, এবং এই ধরনের প্রজেক্টের মাধ্যমে আমাদের একটা লং টার্ম যে গোলগুলো আছে সেই গোলগুলোকে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি সেটা যাতে আমরা আরো মনোযোগ দিই সেদিকে খেয়াল রাখি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর কাজী ইকবাল। আমি প্রফেসর তামিম আমাদের অন্যতম এনার্জি এক্সপার্ট, উনি এই বিষয়ে দেখেছেন এনার্জি সেক্টর ইজ এ ইম্পর্টেন্ট পার্ট। তামিম। ধন্যবাদ উপদেষ্টা সুযোগ করার জন্য। বিদ্যুৎ ও জ্বালানি খাতটা সবচেয়ে বহুল আলোচিত বাংলাদেশের গত 15 বছরে। আমরা যে আমি বলবো যে করাপশন ড্রিভেন পলিসি, আসলে মূলত যেই উন্নয়নটা হয়েছে পুরোটাই ক্রাইসিসের মধ্যে করাপ্টেড পলিসি ইমপ্লিমেন্ট করেছে, এবং তার সবচেয়ে বড় উদাহরণ আমরা জানি যে বিশেষ বিদ্যুৎ সরবরাহ যে বিশেষ আইন, যেটা গতকাল বাতিল করা হয়েছে, গতকাল মাসের মধ্যে বাতিল করা হয়েছে। তো সেটার মাধ্যমে ব্যাপকভাবে ক্রনিক ক্যাপিটালিজমকে উৎসাহ প্রমোট করা হয়েছে। তো তার প্রেক্ষিতে এই যে দীর্ঘ আসলে বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে কোনো কিছু ওভারনাইট কোনো চেঞ্জ আনা খুব ডিফিকাল্ট। আমরা এমন একটা পরিস্থিতি এখন আছি সেখানে সম্পূর্ণ আমদানি নির্ভরশীলতার উপরে আমাদের হয়েছে, এবং যখন আমাদের গ্যাসের ক্রাইসিস হয়েছে যে এখানে যে সলিউশনটা যা উচিত ছিল যে আমাদের নিজস্ব গ্যাস আবরণ বানানো, উৎপাদন বানানো, সেদিকে নজর না দিয়ে ওই করাপশন ড্রাইভে এলএনজির দিকে তারা ঝুঁকে গেল, কারণ ইট ইজ ইজি টু গেট কমিশন ফ্রম এন এলএনজি ইম্পোর্ট। তো সেটার কারণে তার পরবর্তীতে আবার যখন বিদ্যুতের চাহিদা, বিদ্যুতের জেনারেশনের অভাব হলো, তখন এই দুটো আইন করে এনে তারা টেন্ডার ছাড়া, এবং সেটা দীর্ঘদিন ধরে চালিয়ে গেল। শেষ পর্যন্ত তারা বড় বড় প্রকল্প, যেগুলো প্রকল্প দ্রুত বিদ্যুৎ যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে 3 মাসের মধ্যে আমার বিদ্যুৎ দরকার, টেন্ডার করলে সময় লাগবে, আমি করে দেবো। যেই প্রকল্প করতে 1 বছর সময় লাগে সেটার জন্য তারা এই দুটো আইন ব্যবহার করে প্রতিটা বড় বড় প্রকল্প, বিশাল বিশাল হাজার হাজার কোটি টাকা প্রকল্প এই আনসলিসিটেড পাওয়ার মধ্যে দিয়েছে। যাই হোক, এখন যেগুলো হয়েছে সেগুলো আমরা উল্লেখ করেছি, দুর্নীতি নানা বিষয়গুলো নিয়ে আমরা এনেছি। আসলে এটা ইট ইজ অনলি লিমিটেড, উই কুডন্ট ইনক্লুড অল। এত বেশি আছে এবং এত লেভেলে এই ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার কোনো হিসাব নেই। তো একটা কনজারভেটিভলি $30 বিলিয়ন মতো খরচ হয়েছে আমাদের খালি জেনারেশন সেক্টরে। তো সেখানে 10% কিকব্যাকেও $3 বিলিয়ন কিকব্যাক হয়েছে। অনেকে বলে এটা 20% তাহলে তো $6 বিলিয়ন। তো এটা হচ্ছে লেভেল অফ করাপশন। আর তবে এখন আমাদেরকে, যেহেতু আমি আগেই বলেছি যে এই ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো আমরা করব, আমাদের একটা ট্রানজিশন প্ল্যান করতে হবে। দ্রুতগতিতে আমাদের একটা ট্রানজিশন, এখন যে সিদ্ধান্তগুলো নিব সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী ভবিষ্যতের এটার একটা এফেক্ট থাকবে। তো আমাদের সঠিকভাবে এখন আমাদেরকে পরিকল্পনা করে এগোতে হবে। কন্ট্রাকচুয়াল অব্লিগেশন যেগুলো আছে সেগুলো রেখে কিভাবে আমরা এনার্জি ট্রানজিশনের দিকে যেতে পারি তার জন্য একটা করতে হবে। আর আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বিদ্যুৎ বিভাগ বিপিডিবি এককভাবে সে রেগুলেটর, সে সিঙ্গেল বায়ার, he also creates the demand scenario and the supply scenario, everything is in BPDB Act. এই এককভাবে একজনের হাতে ক্ষমতাটা থাকার কারণে দেখা যাচ্ছে যে খুব সহজে ম্যানিপুলেশন করা গেছে।
একটা একটা ডিপার্টমেন্টকে কন্ট্রোল করে সে পুরো সেক্টরটাকে কন্ট্রোল করতে পেরেছে। এটা আসলে ডিভিশন দরকার। আসলে আমরা যে সিদ্ধান্ত নিব কোন বিদ্যুৎ কেন্দ্র আসবে কি না আসবে এটা বিপিডিবির কাছে রাখা যাবে না। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি আমরা সাজেস্ট করেছি, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করতে হবে, যার যেখানে স্কলারসরা থাকবে, প্রফেশনালসরা থাকবে এবং আদার স্টেক হোল্ডার্স থাকবে, রেগুলেটরস থাকবে, সবাই মিলে একটা কম্প্রিহেনসিভ প্ল্যানের মাধ্যমে প্ল্যান দিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর তামিম। আমি তাসনিম সিদ্দিকী ওনাকে অনুরোধ করবো, প্রফেসর তাসনিম সিদ্দিকী, ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। আমি কাজ করেছি আন্তর্জাতিক অভিবাসনের উপরে এবং সেখানেও একটা কথাই ভেতর দিয়েই সবটুকু আসে, সেটা হচ্ছে এখানেও একটা কনভার্জেন্স অফ ইন্টারেস্ট, পলিসি মেকার্স, সিনিয়র ব্যুরোক্র্যাট এবং রিক্রুটিং এজেন্সিস, এবং এটার কারণে এখানে গুড গভর্নেন্সটা কখনোই আনা যায়নি। এবং যেটা হয়েছে এটা অভিবাসী, তার পরিবার, জাতীয় অর্থনীতি, এমনকি লোকাল ইকোনমিতেও যেই কন্ট্রিবিউশন এটা করতে পারত সেই পরিমাণ কন্ট্রিবিউশন ক্রমান্বয়ে কমে এসেছে। এটার দেখতে যে আমরা 7টা এলাকায় দেখেছি যে চ্যালেঞ্জগুলো কি এবং সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যায়। প্রথমেই যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে অভিবাসনের উচ্চ মূল্য। সৌদি আরবিয়া থেকে বাংলাদেশের যারা যাচ্ছেন এবং কাতার থেকে যাচ্ছেন, মালয়েশিয়া থেকে যাচ্ছেন, প্রত্যেকটা জায়গাকে আমরা যখন নেপালের যে খরচ তার সাথে তুলনা করেছি, দেখা যাচ্ছে প্রতি জায়গায় 4 থেকে 5 গুণ আমার লোকেরা বেশি দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ এই যে বিদেশে যে ভিসা ট্রেডিং এর কথা তারা বলেন রিক্রুটিং এজেন্সিরা, ওই দেশে ভিসা ট্রেডিং এর ফলে দেখা যায় যে তারা টাকা দিয়ে ভিসাটা কিনে আনছে। আসলে কিনে আনতে যে কম্পিটিশন তারা করছেন বাইরের দেশের সঙ্গে এবং নিজের দেশের যে রিক্রুটিং এজেন্সি তাদেরকে সাইডলাইন করার জন্য ব্যাপক উচ্চ মূল্য দিয়ে ভিসাটা কিনে এনে, যেটা প্রয়োজন নাই, কিনে এনে তখন ওটাকে বাজারজাত করছেন, মাইগ্রেন্টের ঘাড়ে কস্টটা চাপিয়ে, যেটা দেখা গেছে অন্যান্য দেশে যেখানে 3 থেকে 5 মাসের মতো 6 মাসের মতো লাগে কস্ট রিকভার করতে, বাংলাদেশের দেখা যায় 17 মাসের চাকরির বেতন প্রয়োজন পড়ে এই ক্ষেত্রে। তো এই জায়গাটায় যে দ্বিতীয় যে জিনিসটা বলা যায় যে ভিসা ট্রেডিংটাকে কখনোই আমরা টাকার অঙ্কে আনি না। টাকার অঙ্কে আনতে গেলে যদি একটা কনজারভেটিভ হিসাবও করি, গত 10 বছরে যদি ধরি 80% ভিসা আমরা এইভাবে এনেছি এবং সেখানে খুব সামান্য মূল্য ধরলেও সেখানে প্রায় 1.3 মিলিয়ন বাংলাদেশি টাকা আমরা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হতে দিয়েছি। তো সেই জায়গাটায় তাহলে এই যে প্রক্রিয়াটা সেটা হয়তো বা 4টা মেট্রো রেল কনস্ট্রাক্ট করা যায় এই টাকাটা দিয়ে। এরপরে আসি 19% এর মতন আমাদের বড় যে প্যানেল সার্ভে সেখানে আছে যে 19% এর মতো টাকা দিয়ে বিদেশে যেতে পারেননি। সেই বিদেশে না যাওয়ার যে ব্যক্তি তাদের যদি আমরা কতটা লস করেছেন, অ্যাভারেজে তারা 1,96,000 মতো লস করেছে। সেই লসটাকে যদি আমরা একটা 10 বছরের হিসাবের ভেতরে আনি, সেখানেও কিন্তু দেখা যায় একটা বিশাল অঙ্কের টাকা আমরা হারাচ্ছি। করাপশনের মাত্রাটা এমন ছিল যেখানে 800 মতন রিক্রুটিং এজেন্সি 1976 সাল থেকে 2014 সাল 15 সাল পর্যন্ত ছিল 700 কি 800 রিক্রুটিং এজেন্সি। শুধু গত 2 বছরে অর্থাৎ 2022 এবং 23-এ আরো 800 রিক্রুটিং এজেন্সিকে লাইসেন্স দেওয়া হয়েছে এবং বলা হয়ে থাকে এটা পুরোই করাপ্ট প্রক্রিয়া, কারণ এরা সিন্ডিকেশনে অংশ নেবেন দেখে, যাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই। অন্যদিকে 4 জন পার্লামেন্টেরিয়ানের স্ত্রী, কন্যা ইত্যাদির নামে এই লাইসেন্সগুলো গিয়েছে। এখন এটার পর আমি ডিজিটাল যে করাপশন, অর্থাৎ আমি প্রবাসী অ্যাপ করে পলিসি একেবারে সর্বোচ্চ পলিসিতে থাকা লোকজন এবং এই জায়গাটার সাথে করাপশনের সাথে যুক্ত, এবং ফিমেল মাইগ্রেশনের ক্ষেত্রে আমি একটু আনতে চাই
যে এমনি যে মাইগ্রেশন হয় সেখানে কস্ট আমরা দেখি টাকার অঙ্কে, কিন্তু টাকার অঙ্কের পাশাপাশি সোশ্যাল কস্টটা আমরা কখনোই ক্যালকুলেট করি না। সোশ্যাল কস্ট ক্যালকুলেট করলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানটা মানে ওই দেশে যারা মারা যান, যারা লাশ হয়ে ফিরে আসেন বাংলাদেশে, সেই লাশ হয়ে ফেরা মহিলাদের ভেতরে অ্যাভারেজ বয়স 37 বছর এবং তাদের আনন্যাচারাল ডেথের পরিমাণ হচ্ছে 27%। তো সেখানটায় সোশ্যাল কস্ট অনেক হাই এই লেবার মাইগ্রেশনের। আমি এখানে শেষ করবো, জাস্ট একটা রেকমেন্ডেশন, সেটা হচ্ছে এখন পর্যন্ত যে বাজেট আমরা পেয়েছি গত 10 বছরে 0.05 থেকে 0.089 বা 10 এই পরিমাণ বাজেট এই ক্ষেত্রে খরচ করা হয়েছে। অথচ ইউএন যে নীতি সেখানে 5% সমপরিমাণ রেমিটেন্সের সমান খরচ করা উচিত, অথবা 1% টোটাল বাজেটের এক্ষেত্রে আসা উচিত। শেষ করবো, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি ইমরান মতিনকে রিকোয়েস্ট করবো। ইমরান মতিন ব্র্যাকের ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট বিআইজিডি এক্সিকিউটিভ ডাইরেক্টর। ইমরান। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি পভার্টি, ভালনারেবিলিটি, ইনইকুয়ালিটি এই চ্যাপ্টারটির উপর কাজ করেছি। তো যেটা দেবপ্রিয়দা মানে প্রথমেই বললেন যে মানে আমার পুরো চ্যাপ্টারের টাইটেলটা ছিল স্টোরি অফ ফ্র্যাজাইল গ্লোরি, এবং এই পুরো পভার্টি প্রোগ্রেসটা আসলে অসম্ভব পরিমাণে ফ্র্যাজাইল, এত ফ্র্যাজাইল যে আমাদের দারিদ্র সীমার উপরে যারা বসবাস মানে করছে বর্তমানে, তাদের যদি মাসে যদি 2 দিন কাজ না করতে পারে, তাহলে আমাদের দারিদ্র সীমার নিচে বর্তমানে 18% সেটা দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আমাদের এত ফ্র্যাজাইল পভার্টি লাইনটা এবং পভার্টি লাইনের উপরে যে ডিস্ট্রিবিউশন, সুতরাং এই ফ্র্যাজাইলিটিটা আমার মনে হয় কোনোদিন আমাদের এই পভার্টি মানে ন্যারেটিভে আমরা ওভাবে আসেনি, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে এটার সাথে সোশ্যাল প্রোটেকশন, যেটা আসলে এই ভালনারেবিলিটিটাকে অ্যাড্রেস করার কথা, সেটাও একদমই ঠিক মতো কাজ মানে করেনি। আমরা মূলত দেখেছি প্রায় 40 থেকে 60% বেনিফিশিয়ারি আসলে অদরিদ্র এই ধরনের সার্ভিসগুলো, যে ধরনের সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলো দেওয়া হয়। এবং এটার একটা মূল কারণ হচ্ছে যে যেহেতু স্থানীয় সরকার ঠিক মতো কাজ করেনি, স্থানীয় সরকারের যে উইকনেস এবং সেটার যে পলিটিসাইজেশন এবং তাদের অ্যাকাউন্টেবিলিটির অভাবের কারণে এই ধরনের সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলো আসলে ঠিক মতো কাজ করতে পারেনি। এবং পাশাপাশি যেটা হচ্ছে ইনইকুয়ালিটি, আমরা সম্পদের ইনইকুয়ালিটি প্রথমবারের মতো হাউজিং ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে দিয়ে ক্যালকুলেট করেছি এই রিপোর্টের জন্য। সেখানে আমরা দেখেছি যে এটা তো অত্যন্ত ট্রাঙ্কেটেড একটা ডেটা, কারণ মানে সম্পদের হিসাব আসলে ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে থেকে খুব একটা পাওয়া যায় না। সেখানে আমরা দেখেছি 0.85 হচ্ছে আমাদের ওয়েলথ ইনইকুয়ালিটি, যেটা ল্যাটিন আমেরিকান দেশগুলোর ওয়েলথ ইনইকুয়ালিটির সমান। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা ইন্টারজেনারেশনাল পভার্টি তৈরি করে, এই ধরনের ওয়েলথ ইনইকুয়ালিটি। সুতরাং এটা অত্যন্ত উদ্বেগের একটা ব্যাপার। আমি জাস্ট 4টা আইডিয়াস দিয়ে আমার বিয়েটা শেষ করতে যাচ্ছি। একটা হচ্ছে আমাদের আসলে 2025 আমাদের হাউজিং ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে দিয়ে যে আমরা পভার্টি মেজারটা করছি, সেটা 2016 এবং 2022 ডেটা নিয়ে যথেষ্ট পরিমাণের কনসার্নস আছে। সুতরাং আমার ইয়ে হচ্ছে যে 2025 একটা মানে মাচ মোর স্ট্রঙ্গার একটা হাউজিং ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে, যেখানে মানে আরো এক্সপার্টদেরকে একত্রিত করে এই ধরনের একটা কমিশনের মতো করে একটা নতুন বেঞ্চমার্ক ওরিয়েন্টেড হাউজিং ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে করা খুব দরকার। কারণ এটা একটা বেঞ্চমার্ক তৈরি আমাদের করা দরকার, কারণ আমাদের ডেটা নিয়ে যথেষ্ট পরিমাণে উদ্বেগ আছে। দ্বিতীয় হচ্ছে সামাজিক নিরাপত্তা নিয়ে, বিশেষ করে স্থানীয় সরকারের এম্পাওয়ার্ড স্থানীয় সরকারের সাথে সাথে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে কিভাবে আমরা সামাজিক নিরাপত্তাকে কিভাবে দায় ও দরদের সামাজিক নিরাপত্তা করতে পারি, সেটা নিয়ে আমার মনে হয় ইনোভেশনসের অত্যন্ত প্রয়োজন আছে। তৃতীয়,
ডিজিটালাইজেশনের নামে আসলে দরিদ্র মানুষ খুব একটা উপকৃত হয়নি। প্রায় 600 মতো ডিজিটাল সার্ভিসেস দরিদ্র মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য তৈরি করা হয়েছে, যেটার ভিতরে 45% মাত্র 45% কোনো না কোনো তারা ইউজ আমরা পেয়েছি। তারপরে বেশিরভাগই কোনো ধরনের মানে কাজে লাগেনি। সুতরাং ডিজিটালাইজেশনকে কিভাবে জনবান্ধব করা যায় সেটা নিয়ে আমার মনে হয় আমাদের কাজ করার অত্যন্ত বেশি দরকার। সর্বশেষ এই অসমতা এবং ইনইকুয়ালিটির জন্য আমার মনে হয় আমাদের লার্নিং আউটকাম, আমরা দেখেছি স্কুলের ক্ষেত্রে লার্নিং আউটকাম ইনইকুয়ালিটি অত্যন্ত বেশি। এই লার্নিং আউটকামটাকে ফোকাস করে আমাদের এডুকেশনটাকে আসলে মানে রিফর্মে আমার মনে হয় নজর দেওয়া অত্যন্ত জরুরি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে সময় দিয়েছিলেন আমরা সময় পার হয়ে গেছি, আর দুজনকে যদি একটু বলার সুযোগ দেন তাহলে। না না, ওনারা বলবেন, আমি একটু শুনে নিই, আর ওনারা তো ওনাদের সাথে আমরা আরো আলোচনা প্রত্যক্ষ ভাবেও করতে পারবো আর কি। শর্মিন হিলর্মি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা এবং আমার টিম সদস্য যারা রয়েছেন। আমি মূলত 3টা সেকশনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ, সামাজিক উন্নয়ন যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধিত্ব এবং নারী বিষয়, এই 3টা বিষয়ে কাজ করেছি। আমার পুরো টিমই কাজ করেছেন একসঙ্গে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে প্রথমে বলতে হয় যে জলবায়ু তহবিলের অভ্যন্তরীণ যে ব্যবস্থাপনা, সেই সংক্রান্ত যে অব্যবস্থাপনা এবং দুর্নীতি রয়েছে, বিশেষ করে তার একটা ছবি আমরা দেখতে পাই বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের, এবং সেটাই উদাহরণ হিসেবে এসেছে। এবং আমরা নিজেদেরই যদি অভ্যন্তরীণ ব্যবস্থাপনা অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে বা মিটিগেশনের ক্ষেত্রে নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা আন্তর্জাতিকতায় উত্তীর্ণ হতে পারবো না। এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক তহবিলের স্বচ্ছতা বজায় রেখে সেই তহবিলকে আহ্বান করবার মতো কোন ধরনের যোগ্যতা আমাদের তৈরি হবে না। এবং এ কারণে আমরা দেখি যে অনেক সক্ষমতার কথা আমরা বলি, কিন্তু সেই সক্ষমতাই যদি আমাদের থাকতো তাহলে গ্রিন ক্লাইমেট ফান্ডে আমাদের এত বড় বন্যা, আমাদের গ্যাঞ্জেস বন্যা শুধুমাত্র $10 মিলিয়ন আমরা সেটার জন্য যেতাম না। আমরা একটা বড় ধরনের কম্প্রিহেন্সিভ, আমাদের এবারের বন্যা প্রমাণ করে যে আমাদের অনেক বিনিয়োগ লাগবে, বিলিয়নস অফ ডলার্স হয়তো শিক্ষা, স্বাস্থ্য। জি। আরেকটা কথা পরিবেশ ব্যবস্থাপনায় বলতেই হয় যে ইআইএ এবং ইটিপির মধ্যে অচিন্তনীয় দুর্নীতি রয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য বলতে গেলে আমাদের ড্রপ আউট রেট বেড়েছে, বিশেষ করে কোভিডের সময়, এবং আমরা হিসেব করেছি যে আমাদের যে বিজনেস অ্যাজ ইউজুয়াল বাজেট তার যদি 2.5% আমরা বাড়াই এবং সঠিকভাবে ম্যানেজ করি, তাহলে আমাদের ড্রপ আউট রেট আমরা একদম কমিয়ে আনতে পারবো। আমাদের টারশিয়ারি এডুকেশনে আমাদের পলিটিশিয়ান, আমাদের শিক্ষক এবং ছাত্রদের অল্প একটা গোষ্ঠীর মধ্যে যে নেক্সাস, সেটা পুরোটা একটা ভীতির রাজত্ব কায়েম করেছে এবং আমাদের সার্বিকভাবে কোয়ালিটি অফ এডুকেশন অনেক কমে গেছে। এবং সবচেয়ে বড় কথা, ইনইকুয়ালিটি এবং এই দারিদ্র্য বেড়ে যাওয়ার কারণে এবং শিক্ষা সেই আস্থার জায়গাটা না থাকার কারণে আমাদের মানুষদের সামাজিক গতিশীলতার মাধ্যম হিসেবে শিক্ষা আর ব্যবহৃত হতে পারছে না। নারীদের ক্ষেত্রে একটা জিনিস বলাটা প্রয়োজন, সেটা হচ্ছে গত 2 দশক ধরে আমরা জেন্ডার প্যারিটি, আমরা প্রাইমারি স্কুল এনরোলমেন্ট দিয়েই কেবলমাত্র কথা বলেছি, কিন্তু আমাদের টারশিয়ারি এডুকেশন প্রাপ্ত শিক্ষিত যে সমস্ত নারী কর্মসংস্থান যারা হয় না, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, তার মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে আমার শিক্ষিত নারী। অর্থাৎ আমি শিক্ষিত নারীকে শিক্ষিত করছি, কিন্তু তার জন্য তার সোশ্যাল নর্মসের বাইরে গিয়ে তাকে কাজ করবার কোনো সুযোগ দিচ্ছি না। অর্থাৎ আমার কেয়ার ইকোনমিতে বিনিয়োগ একদমই নেই। এবং সবশেষে বলবো, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো, আমাদের প্রাইমারি যে হেলথ কেয়ার প্রতিষ্ঠানগুলো সক্ষম হবার আগে আমরা সিটি কর্পোরেশনের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি, যেটা আমাদের প্রাইমারি শিক্ষার, প্রাইমারি হেলথের ক্ষেত্রে বড় ধরনের একটা দুর্যোগ নিয়ে আসছে। এবং পুষ্টি প্রচারণায় এত দুর্নীতি রয়েছে যে সাধারণ হেলথ অ্যাওয়ারনেসে আমরা অনেক পিছিয়ে গেছি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি শেষ বক্তব্য হিসেবে দিবেন ডক্টর সেলিম রায়হান, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর।
এবং সানিবা নির্বাহী পরিচালক। আর মাননীয় প্রধান উপদেষ্টা, এরপর যদি আমরা আনুষ্ঠানিকভাবে আপনাকে রিপোর্টটা দিই, আমরা একসাথে একটা ছবি তুলতে পারি, এবং আমার যে সহকর্মীরা এখানে একসাথে উপস্থিত হয়েছেন, কাজ করেছেন, তারাও যদি একটা আপনার সাথে ছবি তোলার সুযোগ পায়, এই দুটো দিয়ে আমরা এখানে করবো। আর যদি অন্যরা উপদেষ্টা মহোদয়, গভর্নর মহোদয় অথবা বাইরের চেয়ারম্যান কিছু বলেন। অনেক ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা গত 1.5 দশকে যা দেখেছি, যেখানে উন্নয়ন হওয়া উচিত ছিল মানব কেন্দ্রিক, সেখানে আমরা দেখেছি উন্নয়নের একটা বয়ান ছিল, দেশে উন্নয়নের নামে হয়েছে ব্যাপক দুর্নীতি, বিভিন্ন ধরনের লুটপাট, ক্রনিক ক্যাপিটালিজম এবং পরে অলিগার্কের যে একটা উত্থান, এবং একটা সবচেয়ে বড় বিষয় যেখানে আমরা এই রিপোর্টে তুলে এনেছি, যে উন্নয়ন একদিকে যেমন উন্নয়নের নামে দুর্নীতি যেমন একদিকে ছিল ব্যাপক, সেমন একইভাবে দুর্নীতিগুলো ছিল সংযুক্ত। অর্থাৎ যারা একই সাথে কর খেলাপি, তারা একই সাথে ঋণ খেলাপি, তারা একই সাথে বড় বড় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তারা ঠিকাদার, এবং তারা এইসব জায়গা থেকে রেন্ট সিক করে একটা ভয়ানক একটা চক্র, এবং যে চক্রের পুরো দায়ভারটা পড়েছে এবং যার প্রভাবটা পড়েছে যে উন্নয়নের যে কেন্দ্রবিন্দু হচ্ছে মানব কেন্দ্রিক, সেটা হয়নি। যে কারণে এই পুরো 1.5 দশকটাই বলা যেতে পারে it was a decade of lost opportunity for human development in Bangladesh. দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে সংস্কারের হয়তো বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই সংস্কারের পুরো প্রক্রিয়াগুলোকে দেখা গেছে নানাভাবে প্রতিরোধ করা হয়েছে, উদ্যোগগুলোকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল। এবং ঠেকিয়ে দেওয়ার ক্ষেত্রে যে গোষ্ঠীটা, যাদের ভিতরে একটা গোষ্ঠীবদ্ধ তৎপরতা ছিল, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমরা, তাদের দুর্নীতিতে যেমন একটা বড় ধরনের গোষ্ঠীগত তৎপরতা ছিল, কিন্তু এই সংস্কার বিরোধী ক্ষেত্রেও, সংস্কার করার ক্ষেত্রেও তাদের একটা জোটবদ্ধ কর্মকাণ্ড ছিল, যেটাকে আমরা বলেছি এন্টি রিফর্ম কোয়ালিশন। এবং এই বিষয়টাও বিভিন্ন খাতে আমার কলিগরা যেটা বলেছেন, পড়াশোনা থেকে শুরু করে আর্থিক খাত, বিদেশি বিনিয়োগ, ব্যক্তি খাতে বিনিয়োগ, সব জায়গায় আমরা সমস্যা দেখেছি। আমি শেষ করে কথা বলি যে এই থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। আমরা চাই যে ভবিষ্যতে এগুলো যাতে পুনরাবৃত্তি না হয়। তার অর্থ হচ্ছে যে পথগুলো দিয়ে দুর্নীতি হয়েছে, সংস্কারের যে উদ্যোগগুলোকে বন্ধ করার যে চেষ্টা হয়েছে, যে জোটবদ্ধ হবে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমরা, সেই পথগুলোকে বন্ধ করতে হবে। এবং তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের যে উদ্যোগগুলো আপনি নিয়েছেন, বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগগুলো, সেগুলো আমরা সাফল্য দেখতে চাই। সবাই অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে মোটামুটি ছিল, যদি মাননীয় উপদেষ্টা বা গভর্নর মহোদয় যদি বাইরের চেয়ারম্যান মহোদয় যদি। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। আমাদের দায়িত্ব শেষ, আপনার হাতে সব দিয়ে দিয়েছি। দায়িত্বশীলের কথাও কম বলি, আমি সাথে কথা কমই বলি, বেশি না। ধন্যবাদ প্রিয়, এবং সবাই মোটামুটি সবাইকে সাথে আমার পরিচিত। আপনারা যেটা করেছেন নিঃসন্দেহ অত্যন্ত ইউজফুল, বিশেষ করে চিহ্নিত করে মানে সেটা পোস্টমর্টেম করে অ্যানালাইসিস করে। প্রেসক্রিপশনটা একটু কম আছে, বাট প্রেসক্রিপশন আন্ডারলাইন ভেতরে কি কি করা দরকার, কারণ উইকনেসে জানলেই আমরা বুঝতে পারি। সংক্ষেপে যেটা হলো, এইরকম অর্থনৈতিক দুর্যোগ আমি বোধহয় দেখি নাই কোনো দেশে। আমার অভিজ্ঞতা কম, IMF এর মনসুরের অভিজ্ঞতা থাকবে। আপনারা চিন্তা করতে পারবেন না ভেতরে কি অবস্থা। বাইরে আমরা বলি না অনেক কিছু, আমরা 1 মাসে 18,000 কোটি টাকা দিয়েছি আমরা ব্যাংকগুলো কয়েকটা চেক রিফান্ড করতে। এখন আমার ফাইন্যান্স সেক্রেটারি বলে, স্যার কত দিতে থাকবো, 18,000 কোটি টাকা 1 মাসে দিয়ে দিলাম। আপনার আমি বলে যে তোমার আমার বেতন দিতে পারবো না আর পরে যাও। এছাড়া তো রেগুলেটরি অনেক কিছু ঝামেলা হয়েছে। আমি মোটা দাগে যেটা বলি, ফার্স্ট হলো পলিসি ফেলিওর, পলিসিটাই অনেক ভুল পলিসিতে এনার্জি দেখলে। সেকেন্ড হলো ইনস্টিটিউশন, পলিসি অনেক সময় ভালো না হয়েছে, ইনস্টিটিউশনে যারা আছে দক্ষ লোক নাই, যোগ্য লোক নাই, কমিটমেন্ট নাই, করাপশন। থার্ড সবচেয়ে আরেকটা জিনিস হলো আপনার রেগুলেটরি ফেলিওর। রেগুলেটরি ফেলিওর অনেক জায়গায় হয়েছে, শুধু আমি বিস্তৃত। তো এইখানে আমরা মোটা দাগে যেটা আমাদের দিক থেকে করছি, আমি তো ব্যাংকিং সেক্টর রিফর্ম, ব্যাংকিং ফিরিয়ে আনা। দ্বিতীয়ত পুঁজিবাজারটা অনেক সময় মিস হয়েছে। অনেকে বলে পুঁজিবাজার অনেক সময় একটা ইসে আছে, পুঁজিবাজার শেয়ার মার্কেট কমে গেছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে সরিয়ে দাও। আর এই জেড ক্যাটাগরি শেয়ার যদি বাজারে বিক্রি হয় আর সে যদি ফাইন করো, স্যার আমাকে 2.5 কোটি টাকা ফাইন করেছে, আমি মানেন নাই নিয়ম, কেন মানেন না, এটা মাফ করে দেন। তো এই সমস্ত আবদার
তত পুঁজিবাজার তো শক্ত। থার্ড জিনিস হলো আপনার পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট। আমি গত পরশুদিন সারাদিন স্পেন যে পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট PIM আছে, এগুলো আমরা আলাপ করেছি। আমি ওদেরকে বলেছি মিনিস্টার অফ ফাইন্যান্সকে যে পাবলিক ফাইন্যান্স এবার ট্রায়াঙ্গেলের মতো, অ্যান্ড ইটস এ প্রাইভেট সেক্টর অ্যান্ড পিপল। এই যে পাবলিক ফাইন্যান্স শুধু সরকারের ব্যাপার না, প্রাইভেট সেক্টরে ডুইং ভিসা এগুলো করতে অফকোর্স লাস্টলি মানুষের। তো এই জিনিসগুলো আমরা করছি। আর ইন্ডিয়ার ডিফারেন্ট সংস্কার একটা মেজর আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ ক্যাবিনেট আমি আসবো, ট্যাক্স পলিসি অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন আলাদা করে দেবো। সেটা বহু রেজিস্ট্রেশন আছে, এখনই অনেকে চাচ্ছে না, কারণ এইটা কিন্তু আমরা কমিট করেছি ডোনারদেরকে। এত যে আমি প্রচুর টাকা পয়সা চাইলাম, তো অতএব এই জিনিসগুলো আমরা করছি ট্যাক্স সেক্টরে। আর চ্যালেঞ্জ তো আছে ট্যাক্স সেটা সার্বিকভাবে, কিন্তু এটা ঠিক যে ওনারা যেটা পয়েন্ট আউট করেছেন আমরা ওগুলো দেখছি, তবে একটু ডিফিকাল্ট খুব। আর যেটা ইন্টারঅপারেবিলিটি সিস্টেম না, ইন্টারঅপারেবিলিটি মিনিস্ট্রিজ, এগুলি খুব দরকার, একা অর্থ মন্ত্রণালয়ের কাজ তো না। আর লাস্ট শেষ করি, বাইরে একটু যেতে এত হতাশা এত এসে এত কিন্তু খারাপ অবস্থা না আমার মতে। জিনিসটা ইমপ্রুভ 4 মাসে কি করে আপনারা এক্সপেক্ট করেন সব ঠিকঠাক হয়ে। আমি তো ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং গেলাম, দে অল অ্যাপ্রিসিয়েটেড দ্যাট হোয়াট উই আর ডুইং, এবং উই ওয়ার রিসিভ ভেরি কর্ডিয়ালি, মানে হাই বাই না, একবার বিষয়ে দে আস্ক কোয়েশ্চেন্স অনেক দিন, এবং তারা মোটামুটি কেউ। আর লাস্ট আমি তো আমেরিকান বিজনেসম্যানদের কথা বলে 60-80 পিপল কমার্সে, ওরা বোধহয় এত বড় টার্ন আউট হয়নি এর আগে, সেই সেভরন থেকে শুরু করে। They're all positive, but definitely doing business, ease of doing business concern আছে। আমি আটলান্টিক কাউন্সিল প্রাইভেটের সাথে কথা বলছি। অতএব সার্বিকভাবে চ্যালেঞ্জ অনেক বেশি। লাস্ট করি, এই আপনারা প্রশ্ন করেছেন ভালো। আমি এক সময় IMF এর ডাইরেক্টরকে বহু প্রশ্ন করে আমি তখন বলছি, দেখো, you haven't asked question for last 15 years and you have been given money to them. এখন আমরা 4 মাসে আসছি, এত প্রশ্ন করছো, মনে হচ্ছে যে একেবারে। তখন কিন্তু ওই ডাইরেক্টর চুপ ছিল, একটা কথা বলেনি। পরে আমাকে এসে বলে রুখতে হচ্ছিল, স্যার এরকম আমরা করার কথা বললাম, করার কথা দরকার ছিল। আমি বলছি কোশ্চেন করছি, আমরা করবো, কিন্তু এত প্রমোশন টাকা পয়সা দিয়ে দিলে চুপ করেছিলে, দেয়ার ফেলিউর অলসো। যাও, ফেলিউর তো বলিনি, আমি বলছি যে আমরা করছি, ডেফিনেটলি উইল ডেলিভার। আর দেখি শর্ট টার্ম বা মিড টার্মে সব করতে পারবো না, এটা আমরা একটা পদচিহ্ন রেখে যাব, পলিটিক্যাল গভর্নমেন্ট যদি অনুসরণ করে। যদি অনুসরণ না করে, আমাদের সংস্কার যদি মানুষের জন্য সুবিধার জন্য হয়, মানুষই পরে ওকে টেনে তুলে বলবে যে তোমরা এটা করছো না কেন। এটা আমরা সবার সাথে স্টেক হোল্ডার সহজে কনভিন্স হয়, মানুষ যদি কনভিন্স হয়, যেই সরকারই আসুক না কেন, ওটাকে এটা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। আমি একটু সংক্ষেপে একটু বলি যে, প্রথমত বলবো যে আমাদেরই সহকর্মী সবাই সুন্দরভাবে অনেকদিন নিরলসভাবে কাজ করেছেন এবং উপস্থাপন খুব সংক্ষেপেই করেছেন। আমরা রিপোর্টটা দেখার অপেক্ষায় আছি। রিপোর্টে হয়তো কিছু কিছু জায়গায় আমাদের কিছু মন্তব্য থাকবে, কিছু অগমেন্টেশন আমরা করতে পারবো, তথ্যটা আর একটু হয়তো অ্যাকিউরেটলি, ফাইন্যান্সিয়াল সেক্টর ইস্যুস, সেখানে হয়তো তথ্যটাকে আরেকটু সুনির্দিষ্টভাবে উপস্থাপিত করা যায়, পরিমাণগতভাবে উপস্থাপিত, সেটা আমরা আলোচনা করে হয়তো একটু উন্নত করতে পারবো, সেটা একটা দিক। তো দ্বিতীয়ত যেটা জিনিসটা হচ্ছে যে আমাদের কাজ কিন্তু চলছে, এবং আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরের যে অ্যাসেসমেন্টটা হচ্ছে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে অন্তত পক্ষে আমাদের নন পারফর্মিং লোন 25 থেকে 30% চোখ বন্ধ করে হবে, মানে দ্য অ্যামাউন্ট অফ মানি অলরেডি টেকেন। হ্যাঁ, এখন যেটা আমরা অফিসিয়ালি দেখাচ্ছি সেটা 12.5, তারপরে আগামী মাসে হয়তো 15 হবে, তারপরে 17 হবে, তারপরে আমরা 20 হবে, এইভাবে এটা বাড়তে বাড়তে 6 মাসের মধ্যেই এটা 25 থেকে 30-এর মধ্যে চলে যাবে। দ্যাটস যেটা আগে হয়ে গেছে। এটা আমার কিছু করার নেই, আর আমাদের কিছু করতে হবে। এখান থেকে তারপর আমরা কিভাবে নামিয়ে আনতে পারি, দ্যাট উইল বি আওয়ার চ্যালেঞ্জ। দ্বিতীয়ত হচ্ছে যে এই 30%-এর আমি একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট যেটা করেছি, এর মধ্যে 15% হচ্ছে আমাদের টিপিক্যাল, আমাদের সবার নন পারফর্মিং আছে, আর 15% হচ্ছে পার্সেন্টেজ পয়েন্ট, সেটা হচ্ছে এই দুর্নীতি, মানে বড় বড় স্ক্যাম, এসালম বলি বা সাইফুজ্জামান বলি বা অমুক বলি, তাদের দ্বারা যেটা হয়েছে। তো
15% মানে হচ্ছে এটা প্রায় আড়াই লক্ষ কোটি এরকম হয়ে যাবে। তো এটা একটা বিশাল অঙ্কের অর্থ, যেটা পিওরলি 2017 সাল বা এই সময় থেকেই এটা অ্যাক্সিলারেট করে এবং ব্যাপকভাবে এটা চলে যায় বিভিন্নভাবে দেশ টাকা ব্যাংকিং খাত থেকে বের হয়ে এটা আবার লন্ডার্ড হয়ে টাকাটা চলে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা হয়তো আলোচনা করে একটু ফুটিয়ে তুলতে পারবো। এবং সাথে যেটা, কারণ এটা যেহেতু একটা দলিল, এটার মধ্যে এখানে থাকা উচিত বলে আমি মনে করি এবং সুস্পষ্টভাবে থাকা উচিত। এখানে আমাদের ফিউচার এফোর্টে অবশ্যই আমাদের থাকতে হবে যে আমাদের কিভাবে ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং, সেটা ব্যাংকগুলোকে রেগুলেশন, এনফোর্সমেন্ট, কমপ্লায়েন্স, এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে এবং তাদের যে ইস্যুগুলো আছে সেটা কনসালটেটিভ ওয়েতে তাদেরকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে রেগুলেটর, সেটা অনগোয়িং। এখন যেটা হচ্ছে যে এই সাথে আমরা চাচ্ছি অ্যাসেট রিকভারির প্রোগ্রামটা, আমরা তো অলরেডি এটাতে আমরা ইন্টারন্যাশনাল এফোর্ট নিয়েছি। অ্যাসেট কোয়ালিটি রিভিউটা শুরু হবে ডিসেম্বরের 11 তারিখ থেকে, ডেট ঠিক হয়ে গেছে, 11 তারিখ থেকে শুরু হবে এবং এটা আমরা পর্যায়ক্রমে প্রথমে 6টা 12টা ব্যাংক করব, তারপরে আমরা হয়তো 20টা বা 25টা পর্যন্ত করব, যেটা থেকে আমরা পেয়ে যাব যে খারাপ ব্যাংকগুলোর কতখানি এক্সটেন্ট অফ ড্যামেজ এবং তখন আমাদেরকে পরিকল্পনা নিতে হবে, পলিটিক্যালও ডিসিশন নিতে হবে, যার কিছুটা আমরা অলরেডি নিয়েছি, যে আমরা একটা ডিক্লারেশন তো অলরেডি দিয়েছি যে আমরা উই আর টু সাপোর্ট অল দ্য ডিপোজিটার্স। আমাকে ব্যাংকাররা প্রশ্ন করছে আপনাকে ব্যাংক রক্ষা করবেন না, আমি বললাম যে ব্যাংক রক্ষা করার দায়িত্ব আমার নয়। ব্যাংক ক্যান বি মার্জ, ব্যাংক ক্যান বি লিকুইডেটেড, ব্যাংক ক্যান বি new investors can take it over and so on and so forth. So ব্যাংকের রক্ষা না, আমি ডিপোজিটরকে অবশ্যই আমরা রক্ষা করবো সব, কিন্তু ব্যাংক এই নামে থাকবে কি না থাকবে না, দ্যাট ইজ অ্যানাদার ডিসিশন, দ্যাট ইজ এ সেপারেট ডিসিশন, দ্যাট উইল টেক প্লেস লেটার। তো এই প্রক্রিয়াটা মধ্যে ডিপোজিটর ইন্স্যুরেন্সটা আমরা পলিটিক্যালি আপনার সাথে আলাপ করেছি, মেজর সাহেবের সাথে অনুমতি নিয়ে আমরা কিন্তু লিকুইডিটি সাপোর্ট ব্যাপকভাবে দিয়েছি এবং আশা করি একটা কনফিডেন্স ফিরিয়ে আনতে পারবো। যদি কনফিডেন্স ফিরিয়ে না আসে, ব্যাংকারদেরকে বলেও দেওয়া হয়েছে আমরা কিন্তু উইল টেক ইট ওভার অ্যান্ড উইল গো আফটার হোয়াট এভার উই নিড টু ডু অ্যাজ পার আওয়ার। নতুন ল আমরা তৈরি ড্রাফট কিন্তু আমরা দিয়েছি, এটা ক্লিয়ার হয়ে গেছে বিশ্ব ব্যাংকে এবং IMFC-কে। এই যেটাকে আমরা বলি ব্যাংক রেজলিউশন অ্যাক্ট, এটা আসবে ফর অ্যাপ্রুভাল ভেরি শর্টলি। এটার ভিত্তিতেই আমরা ব্যাংক রেজলিউশন করবো, যেখানে ফ্লেক্সিবিলিটিটা নেওয়া হচ্ছে আইনগতভাবে এটাকে অ্যাড্রেস করার জন্য। তো যাই হোক, আমাদের প্রচেষ্টা অ্যাসেট রিকভারি সাইডে আমরা ইন্টারন্যাশনাল অল প্লেয়ার্স আর ইনভলভ, ব্রিটিশ ISCCC বলি, ICAR, ICAR তারা আসছে, এই সপ্তাহে আসবে। ISCCC প্রায় 1 সপ্তাহ থেকে গেল, তারপরে FBI ইজ ইনভলভ, এখানে ইউএস ট্রেজারি কেম ফর 1 উইক, তারাও আমাদেরকে অ্যাডভাইস করছেন। এগুলো ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ অ্যাসেট মানে স্টোলেন অ্যাসেট রিকভারি টিম, তারাও এসেছিলেন এবং দে আর অলসো হেল্পিং আস। তো আমরা চেষ্টা করবো সর্বাত্মকভাবে এটাকে সিস্টেমেটিক ওয়েতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করে ফরেন্সিক বেসড এভিডেন্স গ্যাদার করে আমরা ওটাকে অ্যাটাচ করতে মানে প্রপার্টিগুলোকে রিকভারির চেষ্টা করব। তো ইটস লং টার্ম প্রসেস, চেষ্টা করব, ফল আমি কিছু বলবো না। ধন্যবাদ। লিস্টটা ওই যে টু দ্য মুন অ্যান্ড ব্যাক বলে এত বড় একটা লিস্ট, সো আমার পক্ষ থেকে আমি আপনাদের সাথে বাইল্যাটারালি আসলে বসতে চাই। বাইল্যাটারালি বসলেই হয়তো সুবিধা হবে। যেটা করতে হবে আসলে সেটা হচ্ছে যে ওখানে একটা প্রায়োরিটাইজেশন করতে হবে, যে সমাধান কোনগুলোর ব্যাপারে আমরা খুব অ্যাক্টিভলি ট্রাই করব 3 মাস 6 মাস এবং 1 বছরের একটা টাইম ফ্রেম নিয়ে। সো ওই প্রায়োরিটাইজেশন লিস্টটা করার জন্য আপনাদের সাহায্য লাগবে, সেই জন্য আমি আসলে আপনাদের সাথে আলাদা করে হয়তো বাইল্যাটারালি বসটাই more logical, so I'll do that right after this meeting. আমরা একটা সময় করে নিয়ে করব। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। এখানে আমরা সমাপ্ত করি, সবাইকে অশেষ ধন্যবাদ। একটা পয়েন্ট হলো যে তথ্যগুলো যাচাই করে নেওয়া, যাতে করে এটা যখন পাবলিসাইজ হবে কেউ ঠকামের তথ্যকে ফেলে না যাচাই বাছাই করলে শক্ত থাকবে, তখন ডিফেন্স করা সহজ হবে। যেহেতু একটু মূল্যবান স্থায়ী দলের সবার পরামর্শ নিয়ে সবাই
ঠিক আছে, আমি অথবা this should be corrected in this way. আমরা মানে দিন সাতেক সময় সকলকে সরকারি কর্মকর্তা মানে প্রফেসরকে দিব, ওনারা যদি কোনো ফিডব্যাক দেয় দিল, আর তারপরে আমাদের এখানে কিছু এডিটোরিয়াল কাজ আছে, কোনো জায়গায় বিলিয়ন আছে, কোনো জায়গায় মিলিয়ন আছে, কোথাও ইংরেজি এগুলিও এডিটিং করে আমরা তখন ছাপানোর কাজের ভিতরে যাব। আরেকটা জিনিস আছে, সেটা হলো যে এটা বাংলা ঠিক নয়, না, সেটা তার আগেই ওনারা করবেন আর কি। হ্যাঁ, ওইটা আমার জন্য বেয়াদবি হইবে, এটা আপনি পারবেন। আমরা অ্যাডভাইজার কাছে পাঠিয়ে দিব। যেহেতু এটা স্থায়ী দলিল হবে, এটা কোনো রকমের দুর্বল তথ্য দিয়ে যাবে না। আর লোকজন অধৈর্য হয়েছে, কালকে যদি অনুমতি দেন আমরা একটু প্রেসের সাথে তাদের কথা বলতাম, এই যে এই কথা বলে যা বললাম আপনার সাথে। এটা বাংলা অনুবাদ, এটা বাংলা ভাষা নেওয়ার দরকার, কারণ এটা লোক জানতে চাই ইংরেজি বুঝতে পারবে না, এটা বাংলা অনুবাদ করলে সবাই পারবে। আমি আপনার সাথে আরেকবার আলোচনা করেছি কিভাবে এটা করা যায়। খুবই খুবই আনন্দ লাগলো, এটা একটা বড় ঘটনা আমাদের জন্য। রিপোর্টটা পাওয়া খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট, এটা আমাদের পুরো জাতীয় জীবনের একটা রিফ্লেকশন এটার মধ্যে এসে গেছে। এই দিকে আমরা কি করবো সেটাই সবাইকে ধন্যবাদ।